পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই বিয়ে নিয়ে আলাদা একটা ইচ্ছে থাকে, অনুভূতি থাকে, থাকে মনের ভেতর নানা জল্পনা কল্পনা। বিয়েতে এই করবে, সেই করবে, এত এত মজা করবে, নাচবে, গাইবে, হাসাহাসি মজামাস্তি করবে। সে ছেলে হোক বা মেয়ে, বিয়ের দিন মনের ভেতর লাড্ডু ফুটে। অজানা এক ভালো লাগার বাতাস কাঁপিয়ে যায়, দোল খাইয়ে দেয় মনের আঙিনায়। সবচেয়ে বেশি কাঁপিয়ে তুলে বাসর ঘরের কথা মনে করে। প্রতিটা নর নারী তার বাসর ঘরকে নিয়ে মনের ভেতর আলাদা একটা চিন্তা করে রাখে, যা ভাবতেই অন্যরকম শিহরণ বয়ে যায় গায়ে। সবার ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটে না। যেমন আমার মধ্যে। হ্যাঁ, আজ আমি বিয়ে করেছি। আজ আমাদের প্রথম রাত বিয়ের পর, যাকে বাসর রাত বা মধুর রাত বলে। সবই ঠিক আছে। বউ আমার ঘুমটা দিয়ে হয়তো বসে আছে বাসর ঘরে। বউ নিয়ে সবার ভেতর যেমন পছন্দ থাকে, কল্পনা থাকে, বউ আমার এমন সুন্দরী হবে, অমন হবে, ভদ্র প্রকৃতির হবে, চরিত্রবান হবে, শিক্ষিত হবে, তেমন সব গুণই আছে আমার বউর মধ্যে। দেখতে যথেষ্ট পরিমাণ সুন্দরী। আশেপাশের এমন কেউ নেই তার দ্বারের কাছে যাবে চেহারার দিক থেকে। আজ পর্যন্ত সব ক্লাসে কখনো প্রথম ছেড়ে দ্বিতীয় হয় নাই। আর আমার জানা মতে চরিত্রবান। সব ঠিক থাকার পরেও মনের ভেতর কোনো ফিলিংস নেই, কোনো শিহরণ নেই, নেই কোনো ভালো লাগা। যখন মনে হচ্ছে এই মেয়ে আমার বউ, তখনই নিজের গলায় ফাঁস দিয়ে মরে যেতে ইচ্ছে করছে। সবাই আমার জন্য অপেক্ষা করছে নিচে আমার রুমে, আর আমি ছাদে দাঁড়িয়ে একা একা ভাবছি, কি হলো এটা আমার সাথে। এই সময় অন্য কেউ বউ হলে হয়তো রুমে যেতাম, ভালো লাগার বিষয়গুলো জানতাম তার থেকে, জানাতাম নিজেরটা, খুঁজে নিতাম নিজের ভালোবাসা। তা তো হচ্ছেই না, উল্টো আরও রাগ হচ্ছে আমার। এখন হয়তো সবার মনে প্রশ্ন জাগছে, সব গুণাগুণ থাকার পরেও কেন রাগ হচ্ছে। হয়তো ভাবছেন আমি অন্য কাউকে লাভ করি আর তাকে পাইনি বলে বিয়ে করা বউকে মেনে নিতে পারছি না, বা আমার বউ অন্য কাউকে লাভ করে যা আমি জানি তাই মেনে নিতে পারছি না। না না, এর একটাও না। আমি কখনো কাউকে লাভ টাভ করি নাই ওইরকমভাবে। ছোট্টবেলা থেকেই মনের ভেতর পুষে রেখেছি না জানা বউকে। তাই বউয়ের ভালোবাসা অন্য কাউকে দেওয়ার চিন্তাই করিনি কখনো। আর ওর কথা তো আগেই বললাম, চরিত্রবান মেয়ে কখনো ভালোবাসার আশেপাশেই যায়নি। আসলে এটা বললেও ভুল হবে, যায়নি না, যাওয়ার মতো বুদ্ধি জ্ঞান থাকলে তো যাবে না কি। কিছুটা টের পেয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, বুদ্ধিজ্ঞান নাই ওর। হ্যাঁ, আমি যাকে বিয়ে করেছি, যে আমার বউ, সে একটা আস্ত বোকা, যাকে আমাদের এলাকায় ভাষায় রামভোদাই বলে থাকে। জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু ওর মতো বোকা মানুষ আমি একজনও দেখিনি। কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নেই, দিন দুনিয়ার সব খেয়াল থেকে দূরে। বড় হয়েছে অনার্স তৃতীয় বর্ষে পড়ে, অথচ বুদ্ধি বা জ্ঞানের দিক থেকে ক্লাস 2 এর বাচ্চা পোলাপানের চেয়ে এগিয়ে। মাথায় কিছুই ঢুকছে না, এই বোকা হাদারাম মেয়ে কীভাবে এত ভালো রেজাল্ট করে। আর এটাই হচ্ছে একমাত্র সমস্যা, যার মধ্যে বিন্দুমাত্র বুদ্ধি নেই। কার সাথে কিভাবে কথা বলতে হবে, কী আচরণ করতে হবে তাই বোঝে না। এমনকি কী পোশাক পরতে হবে, কোনটা পরা যাবে না তাও অন্য কাউকে বলে দিতে হয়। কেমন বোকা তা আস্তে আস্তে জানতে পারবেন। এখন তাহলে নিশ্চয়ই আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ও যে এত বোকা তা আমি জানলাম কেমন করে, আর জেনে শুনে বিয়ে করলাম কেন। তাহলে শুনুন কাহিনী। ও হ্যাঁ, তার আগে পরিচয় পর্ব শেষ করে নেই। আমাকে তো সবাই চিনেন, আমি কৌশিক আহমেদ। আমরা দুই ভাই এক বোন, বাড়ি টাঙ্গাইল। ভাইয়া আব্বুর সাথে বিজনেস করেন আর ছোটো বোন পড়াশোনা। আমিও পড়াশোনা শেষ করে বাবার বিজনেস দেখাশোনা করছি। আর যাকে বিয়ে করেছি তার নাম সুরভি চৌধুরী আলো। এখন অবশ্য আর চৌধুরী নেই, ডাকনাম সুরভি। সুরভির আব্বু আর আমার আব্বু দুজনেই ভালো বন্ধু। আর তাছাড়া সুরভির আব্বু একটা কলেজের প্রফেসর। আমিও সেই কলেজেই পড়াশোনা করেছি, তাই উনি আমার স্যার। আমি অবশ্য স্যার আঙ্কেল দুটোই বলে ডাকতাম, কিন্তু আজ তো যাই হোক, যেহেতু আমাদের পারিবারিকভাবে ভালো একটা সম্পর্ক আছে, তাই আমাদের একের অপরের বাড়ি আগে থেকে যাতায়াত ছিল। শুধু যাতায়াত না, কিছু একটা হলেই একে অপরের উপকার করতে এগিয়ে আসে। আর অনুষ্ঠান হলে তো কথাই নেই, আমিও অনেকবার গিয়েছি সুরভিদের বাড়িতে। সুরভিরা দুই বোন এক ভাই। সুরভি সবার চেয়ে বড়। আগে থেকেই ওদের সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল আমার সাথে। দুই বোন এক ভাই, তিনজনই আমাকে দেখা মাত্রই পাগল হয়ে যায়। দৌড়ে এসে জড়িয়ে ধরে, না হয় কোলে বসে পড়ে। যদিও সুরভি বয়সের দিক থেকে বেশ বড় হয়েছে, কিন্তু ওর ছোটো বাচ্চার মতো মন মানসিকতার জন্য এসব নিয়ে কেউ কিচ্ছু ভাবেনি। আমিও কিছুই মনে করতাম না কখনো অন্যরকম নজরে। মানে বিয়ে বা রিলেশন দেখা তো দূরের কথা, এসব চিন্তা মাথাতেই আসেনি। হঠাৎ করেই 2 দিন আগে আব্বু জানায় 2 দিন পরে নাকি আমার সাথে সুরভির বিয়ে। কথাটা শুনেই মাথা ঘুরে যায়, কিন্তু কিচ্ছু বলতে পারিনি। আমি আবার আব্বুকে একটু বেশি ভয় পাই, তাই আব্বুকে কিছু না বলে আম্মুকে জানাই আমি এই বিয়েতে রাজি না, আর এটা কোনোভাবেই সম্ভব না। ওর সাথে আমার কেমনে কি।
কিন্তু আম্মুকেও দেখলাম কোনো প্রক্ষোভ নেই এতে। আমার কথায় কর্ণপাত করছে না, মানে উনিও সুরভিকে বউ হিসেবে পেতে চাচ্ছে। তাই ভাইয়ার পরে ভাবিকে বিষয়টা জানাই, কিন্তু কেউ আমার কথার পাত্তা দিচ্ছে না। সবারই সুরভিকে অনেক পছন্দ। আরও উল্টো আমাকে কড়া ভাষা জানিয়ে দেয় বিয়েটা হচ্ছে, আর আমি যেন কোনো প্রকার উল্টাপাল্টা কিছু না করে চুপচাপ মেনে নেই। কিন্তু আমি তো কোনোভাবেই মানতে পারছি না, তাই ডিসিশন নেই বাড়ি ছেড়ে চলে যাব। আর যেহেতু সুরভির আব্বু আমার স্যার, সেহেতু ওনাকেও আমার অনাগ্রহের কথা জানাতে পারি নাই। বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েও লাভের লাভ কিচ্ছু হলো না। খুঁজে বের করে এনে মোটামুটি জোর করে বিয়েটা করিয়ে দেয়। এই হচ্ছে কাহিনী। বিয়ে তো হয়ে গেছে, কিন্তু আমি তো মন থেকে মেনে নিতে পারছি না, আবার কিছু করতেও পারছি না। তাই চুপচাপ দাঁড়িয়ে আছি ছাদে। কি করব কিছু বুঝতে পারছি না। এভাবে সুরভিকে বিয়ে করার জন্য কোনো বন্ধুদেরকেও ইনভাইট করি নাই যে তাদের কাছে পরামর্শ নেব। আসলে আমার সব বন্ধুরা সুরভিকে চেনে, আর ওরা যদি জানতে পারে আমি সুরভিকে বিয়ে করেছি, তাহলে সবার চোখে হাসির পাত্র হয়ে যাব। ধুর, কিচ্ছু ভালো লাগছে না। কিভাবে এই মেয়েকে নিয়ে সংসার করব, সকলের শাসনে নিয়ে যাব। যাই হোক, ভাবনার ঘরে সেট পড়ে আব্বুর ধমকে। কড়া ভাষায় জানিয়ে দেয় তাড়াতাড়ি যেন নিজে নেমে যাই, আর সুরভি একা বসে আছে রুমে। ওর সাথে থাকি, প্লাস কোনো প্রকার ঝামেলা তৈরি না করি। যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে আমাকে মেরে কেটে নদীতে ভাসিয়ে দেবে। কি করার, আব্বুর চোখের দিকে তাকালে আমার অবস্থা কেরোসিন হয়ে যায়। তাই কিছু না বলে চুপচাপ রুমের দিকে ছুটে যাই। রুমে ঢোকার আগে ভাবি এসে কথা আগলে দাঁড়ায়, আর বাসর ঘরে কে কী করতে হবে ইত্যাদি আলতু ফালতু কথা বলতে থাকে, যা শুনে মেজাজটা বিগড়ে যায়। কোনো মতে ধমক দিয়ে সরিয়ে দিলাম, কিন্তু উনিও নাসুর বান্দা। দেবরজি, পাশের ঘরে কিন্তু বিড়াল মারতেই হবে। তুমি কি যাবে এখান থেকে নাকি? ও, বুঝেছি। দেবরজির আর তর সইছে না, আমার জন্য লেট হয়ে যাচ্ছে। ধ্যাত দিল, নষ্ট মেজাজ আরও খারাপ করে। কোনো মতে পাশ কাটিয়ে রুমে চলে আসি। এসে দেখি সুরভি তার প্রিয় বিড়ালটি কোলে নিয়ে চুপটি করে লাল টুকটুকে শাড়ি পরে বসে আছে। যদিও শাড়ি সাধারণত নতুন বউয়েরা বাসর ঘরে যেভাবে পরে লম্বা ঘুমটা দিয়ে থাকে, তেমন কোনো লক্ষণ নেই। তবুও লাল শাড়িতে একদম অপসরীর মতো লাগছে। দেখি ফার্স্ট টাইম বড় ক্রাশ খেলাম। কখনো ভাবিনি তনিমাকে দেখতে এত সুন্দরী লাগবে। বিয়ে থেকে শুরু করে এখন পর্যন্ত এখনই প্রথম দেখলাম তনিমাকে। কারণটা রাগ, হঠাৎ করেই মনের ভেতর অজানা কোনো এক ভালো লাগা কাজ করতে শুরু করলো। হয়তো বিয়ে করা বউ, তাই আল্লাহর প্রদত্ত ভালোবাসা হতে পারে। এতটা ভালো লাগলো যে মনে মনে স্থির করলাম, না, যাই হোক, যেহেতু বিয়ে করে ফেলেছি, এখন তো আর সরে যাওয়ার কোনো চান্স নেই। সো আমার সম্পূর্ণ ভালোবাসা বোকা বউটাকে দিয়ে চালাক চতুর করার চেষ্টা করব। মনে মনে মেনে নিলাম বউ হিসাবে। হয়তো আল্লাপাক এমনটাই লিখে রেখেছেন। ও সরি বন্ধুরা, আপনাদের বলা হয়নি, সুরভির সবচেয়ে প্রিয় আর একমাত্র বন্ধু হচ্ছে ওর বিড়াল। এমনিতে একটু বোকা স্বভাবের হওয়ার কারণে ওর সাথে কেউ মিশতে চায় না। তার মধ্যে ওর ছোটো বোন পূরবী হোস্টেল থেকে পড়াশোনা করে, আর ছোটো ভাইটাও পড়াশোনার জন্য ব্যস্ত থাকার কারণে কেউ ওকে সময় দেয় না। তাই ওর অবসর সময় কাটে বিড়ালটির সাথে, মজা করে কার্টুন দেখে। আগে থেকেই জানি বিড়ালটা ওর প্রিয়, কিন্তু আজকে মনে হচ্ছে বেশি আদর করে সযত্নে সঙ্গে নিয়ে বসে আছে। আমাকে দেখেই চমকে উঠল, বিড়ালটাকে মুখে জড়িয়ে নড়ে চড়ে বসলো। তনিমার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু ভয় পাচ্ছে কেন তাই মাথায় আসছে না। তনিমা অন্য কাউকে দেখে ভয় পেলেও আমাকে দেখে তো কখনো ভয় পায় না। উল্টো আরও আমাকে দেখা মাত্রই লাফিয়ে ওঠে, কোলে চড়ে বসে কিংবা ঘাড়ে। কিন্তু আজ হঠাৎ ভয় পাওয়ার কারণ কি? তবে কি তনিমা বিয়ে, বাসর রাত এসব নিয়ে কিছু কিছু বুঝতে শুরু করেছে? আমার জানা মতে সব মেয়েরাই বাসর ঘরে তার স্বামীকে কিছুটা হলেও ভয় পায়। তাহলে সেটা অসভ্য অন্য কারণ। তাহলে ওই বিষয়টা বুঝতে পারছে, ফিল করতে পারছে এরকম কিছু? সেটা যদি হয় তাহলে পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কেউ হবে না। আর তনিমার এমন ভয়ার্ত চেহারা ও রূপ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। হা করে তাকিয়ে আছি আমি। না, এভাবে তাকিয়ে থাকলে ভয়টা আরও বেশি পাবে। ভয়ের কারণ জানতে হবে, আর ভয়টাকে দূর করার চেষ্টা করতে হবে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তনিমা, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? দেখো, আমাকে ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই। তুমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করো। আমার কথার কোনো রেসপন্স না করে আরও বেশি জড়সড়ো হয়ে দেয়ালের সাথে লেপটে গেল খাটের এক কোণায়। আরও শক্ত করে জড়িয়ে ধরলো বিড়ালটাকে। আমি আবারও জিজ্ঞাসা করলাম, সে কেন ভয় পাচ্ছে? কোনো মতে থতমতো খেতে খেতে ঢোক গিলতে উত্তর দিল, দেখো কৌশিক ভাইয়া, আমি তোমাকে অনেক ভালো মানুষ মনে করি। প্লিজ ভাইয়া, তুমি আমার এত বড় ক্ষতি করো না। প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ।
বাসর ঘরে বউয়ের মুখে ভাইয়া ডাক শুনে হাসবো নাকি কাঁদবো নাকি গলায় ফাঁস দিয়ে ঝুলে যাব ফ্যানের সঙ্গে, তাই বুঝতে পারছি না। এদিকে ভাইয়া ডাক শুনে ঘামতে শুরু করে দিয়েছি। ফ্যান অফ করা ছিল, বাসর ঘরে ফুল উড়ে যাবে বলে, কিন্তু এসি অন করা থাকার পরেও ঘামতেছি। প্রথম রাতে যদি ভাইয়া ডাক শুনতে হয় তাহলে সামনে যে কী আছে আল্লাহ পাক ভালো জানেন। যদিও এরকম বোকা হাজারাম বউয়ের কাছে এর বেশি আশা করাটাই ভুল। ঘামতেছি দেখে শেরওয়ানি খোলার চেষ্টা করতেছি, তখনই জোরে জোরে চিৎকার করে উঠল তনিমা। এ মেয়ে আমার মানিজ্জত সব খাবে। বাসর ঘরে যদি বউ এমন চিল্লাতে থাকে তাহলে সবাই কি ভাববে? কোনো মতে দৌড়ে গিয়ে মুখ চেপে ধরলাম। ওই চুপ চুপ, একদম চুপ, হচ্ছেটা কি? চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি কাপড় খুলছো কেন? ভাইয়া তোমার পায়ে পড়ি, তুমি আমার এত বড় ক্ষতি কইরো না প্লিজ ভাইয়া। আরে বাবা, গরম লাগছে তাই খুলতেছি, কিন্তু এখানে ক্ষতি করার কি হলো? তাছাড়া আমি তোমার বর, তোমার সামনে খুলতেই পারি। হয়তো লজ্জা পেয়েছে তাই বললাম। আমি জানি বাসর ঘরে বড়রা বিড়াল মারে, আর তুমিও তাই করতে কাপড় খুলতেছ। ভাবি আমাকে বলেছে, আর আমি দেখেছি নায়ক যখন সিনেমায় মারামারি শুরু করে তখন তার গায়ে জামা কাপড় খুলে ফেলে। ধরসাই কিসের মধ্যে কি টেনে আনছে? আর ভাবির উপর তো খুনের রাগ উঠতেছে, কাকে কি বোঝাতে যায়? এই পাগলকে নিয়ে কী যে করি, আপাতত আগে কান্নাটা থামাতে হবে। আচ্ছা আচ্ছা, খুলবো না হয়েছে এবার, আর তুমি না চাইলে এসব কিচ্ছু হবে না। মনে মনে তোর যা অবস্থা তাতে আমার কোনো ইচ্ছাই নাই, এবার তো কান্না বন্ধ করো। সত্যি তো তুমি বিড়াল মারবে না? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আমার ভালো ভাইয়া। খুশিতে ডগমগ হয়ে, আর এদিকে আবারও ভাইয়া ডাক শুনে আমার কচু গাছের সঙ্গে ফাঁসি দিতে ইচ্ছা করছে, কিন্তু কিছু করার নেই। না, এবার সত্যি অনেক গরম লাগছে, যেহেতু পোশাক খোলা যাবে না তাই ফ্যানটাই ছাড়তে হবে। ফ্যানের সুইচটা অন করলাম, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি, ফ্যান ঘুরছে না। কি করি কি এখন? আইডিয়া পেয়েছি। রুমে একটা লাঠি ছিল, তা হাতে তুলে নিলাম ফ্যানটা ঘুরিয়ে দিতে। আমার লাঠি হাতে নেওয়া দেখে আগের চেয়ে আরও বেশি জোরে জোরে ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিল। কি ব্যাপার, এখন আবার কাঁদছে কেন? ও আল্লাহ, তুমি এটা কাকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছ? আব্বুর উপর যা রাগ হচ্ছে না এখন, একটা বড়দের সঙ্গে আমার বিয়ে দিয়েছে। ধ্যাত, কি হয়েছে আবার, কাঁদছো কেন? এই একদম কান্নাকাটি করবে না বলে দিলাম। কাঁদছো কেন তাই বলো, কি হয়েছে তোমার? তনিমা আমার রাগ দেখে আরো জোরে কান্নাকাটি জোরে দিল, আর বলতে শুরু করলো, তুমি আমাকে বকছো? না, এবার না আটকালে সত্যি কেলেঙ্কারি হয়ে যাবে। কাছে গিয়ে এবার মুখ চেপে ধরলাম, কারণ এছাড়া কোনো উপায় নেই আমার। কি হয়েছে, শান্ত হয়ে বলো। দেখো আমি তোমার কিচ্ছু করবো না, বলো কি হয়েছে। তুমি 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 না একটু আগেই বললে তুমি বিড়াল মারবে না? বলেছি তো, আর ওই রকম কিচ্ছু করবো না, প্লিজ কান্নাকাটি করবে না। তাহলে তুমি লাঠি হাতে নিয়েছো কেন? ওর বিড়ালটাকে আরো জোরে শক্ত করে বুকে জড়িয়ে। আরে বাবা, লাঠি নিয়েছি তো ফ্যান ঘুরিয়ে দেওয়ার জন্য। না না, আমি জানি তুমি আজ রাতে আমার বিড়ালটাকে মেরেই ফেলবে। আমি জানি বড়েরা বিড়াল মারবেই, মারবে বাসর ঘরে। ভাবি আমাকে বলেছে, আর এটাও বলেছে আমি যেন কিছু না বলে চুপচাপ থাকি। কিন্তু বিশ্বাস করো, আমার না এই বিড়ালটা ছাড়া আর কেউ নেই খেলার সাথে। প্লিজ কৌশিক ভাইয়া, আমার বিড়ালটা মারবে না। আমি আব্বুকে বলে অন্য একটা বিড়াল এনে দেবো তোমাকে মারার জন্য। প্লিজ ভাইয়া, তুমি তো জানো এই বিড়ালটা আমার কত প্রিয়। তুমি আমার এই ক্ষতিটা কইরো না। ও মোর খোদা, কয় কি এই মেয়ে? তাহলে এতক্ষণ ধরে এই বিড়াল মারার ভয়ে আতঙ্ক ছিল? আল্লাহ, তুমি তোমার পৃথিবীর জমিনটা একটু ফাঁক করে দাও, আমি টুপ করে ঢুকে পড়ি। না হয় উপর থেকে ফেরেস্তা দিয়ে দড়ি ফালাও, আমি তা ধরে উপরে উঠে যাই। এরকম বলদ বউয়ের সাথে কেমনে কি? না, ভাবিকে তো আমি খাইছি, জেনে শুনে বলদকে কিসের বিড়াল মারার কথা বলতে গেছে। এদিকে তনিমার কথা শুনে যেমন রাগ হচ্ছে তেমন হাসিও আসছে। আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করবে না, তোমার বিড়ালের কোনো ক্ষতি হবে না। তাহলে তুমি লাঠি ফেলে দাও, না হলে তুমি ওই লাঠি দিয়ে বিড়ালটাকে মেরে ফেলবে। আচ্ছা আচ্ছা, এই ফেলে দিলাম, এবার খুশি? আমার লক্ষ্মী ভাইয়া। ও মাই গড, প্লিজ একে একটু বুদ্ধি দাও না, এভাবে পাগলের সাথে কথা না বলে ঘুমানোটাই বেটার হবে।
লাইটটা নিভিয়ে দিলাম ঘুমানোর চেষ্টা করব বলে, কিন্তু লাইট নিভিয়ে দিতে আবার চিৎকার চেঁচামেচি করে উঠল। এই এবার কিন্তু সত্যি রাগ উঠতেছে বলে দিলাম। কি হলো আবার? এখন তো পোশাক খুলি নাই, লাঠি ফেলে দিয়েছি, তাহলে আবার কি হলো? আমি জানি তুমি অনেক চালাক। লাইট অফ করে দিয়ে রাতে চুপি চুপি আমার বিড়ালটা নিয়ে মেরে ফেলবা, তাই না? তোমার চালাকি আমি ধরে ফেলেছি। তোরে যে আমি কি করবো রে? ধেত, রাগে সারা শরীর কটমট করছে, তাই রুম থেকে বের হয়ে চলে আসি ছাদে। থাক ও ওর মতো। বিভিন্ন বিষয়ে চিন্তাভাবনা করতে করতে না ঘুমিয়ে পার করে দিলাম ছাদের দোলনায় বসে বসে। ভোরে চোখটা মাত্র লেগে এসেছে, এমন সময় পিছন থেকে কারো হাতের স্পর্শ পেলাম। পিছনে ফিরে তাকাতেই দেখি পুরবী। কি আপনার কি তনিমাকে ভাবছিলেন নাকি? মোর বউ এত চালাক না যে ছাদে এসে রাগ ভাঙাবে। কিছুটা থকমক খেয়ে যায়, হঠাৎ এই সময় এখানে দেখতে। ভাইয়া, কোনো সমস্যা এই সময় এখানে? কেমন করে তাকিয়ে যেন কথাটা বলল। না মানে কিসের সমস্যা হবে, কি যে বলো না, রুমে গরম লাগতেছিল তাই একটু। ভাইয়া, তুমি তো মিথ্যা কথা বলো না কখনো, তাহলে এখন কেন? আমি বুঝতে পারছি ভাইয়া, তুমি এই সময় কেন এখানে। ইনফ্যাক্ট অনেকক্ষণ আগেই এসেছো, তাই দেখেই বুঝতে পারছি। আর কিসের জন্য তাও আন্দাজ করতে পারছি। আরে ধুর, কি যে বলো না, কখন আসবো আবার? আমি তো মাত্র আসলাম। আচ্ছা আমি তাহলে যাই, বলেই চলে আসতে পা বাড়ালাম। ভাইয়া, আমি সব বুঝি, আমাকে অতটা বোকা ভেবো না। ভাইয়া, তোমার সাথে কিছু কথা ছিল। কথাটা শুনে থেমে গেলাম আর বলতে বললাম। পুরবী শুরু করলো। ভাইয়া, প্রথম যখন তোমার সাথে তনিমা আপুর বিয়ের কথা আমাকে জানাই, তখন রাগ হচ্ছিল খুব। কারণ আমি জানি আপু অনেকটা বোকা, যা তোমার মতো স্মার্ট ছেলের সাথে যায় না। হাজার হলেও তুমিও তো আমাদের আত্মীয়, বড় ভাইয়ের মতো, তাই তোমার কোনো ক্ষতি মানতে কষ্ট হয়। কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে আমার বোন অন্য কারোর সাথে সংসার করতে পারবে না, কেউ ওরে বোঝার চেষ্টা করবে না। ভাইয়া, তুমি তো জানো পৃথিবীতে বাবা মার পর শুধুমাত্র তোমাকে দেখতে পারে, সহ্য করতে পারে, ভালোবাসে। যদিও সেটা অন্যরকম ভালোবাসা, এমনকি আমার চেয়েও বেশি। আর তুমিও আপুকে বোঝো, মানাতে পারো। তোমার কথা আপু রাখেন, তোমাকে যতটা আপন ভাবে আর কাউকে ততটা আপন মনে করে না। যদিও বিয়ে বর স্বামী বউ এসব আপু বোঝে না। ভাইয়া, আমি জানি তোমার এখানে আসার কারণ কি। একটা ছেলে বাসর ঘরে নতুন বউ রেখে ছাদে এসে বসে আছে, তার পেছনে অবশ্যই কারণ আছে। তুমি না বললেও আমি বুঝি, এতটুকু বোঝার ক্ষমতা হয়েছে আমার। ভাইয়া, একটু চিন্তা করে দেখো তো, তুমি ছাড়া অন্য কেউ তোমার জায়গায় থাকলে আজ কি হতো? হয়তো রাতে বা সকালে ডিভোর্স দিয়ে দিত। ভাইয়া, তুমি তো জানো আপু একটু বোকা হলেও মানুষ হিসেবে কতটা ভালো। সারাটা জীবনে আপু শুধু কষ্টই করে গেল, কেউ আপুকে বোঝার চেষ্টা করে না। কলেজে, স্কুলে কিংবা বাসা বা আশেপাশে, ইনফ্যাক্ট আত্মীয় স্বজন, আপু বোকা বোকা হওয়ার কারণে কেউ মেশে না, কথা বলে না, সবাই দূরে দূরে রাখে, অন্য নজরে তাকায়। মনে হয় আপু মনে হয় কোনো মানুষ না, কোনো জীব বা প্রাণী। ভাইয়া, তুমি প্লিজ আপুর বোকামিগুলোকে মেনে নাও। আমি জানি তুমি তোমার ভালোবাসা দিয়ে আপুকে স্বাভাবিক করে তুলতে পারবে, কারণ আপু তোমাকে ভালোবাসে, তোমার কথা রাখে। ভাইয়া, তোমার দুটি পায়ে ধরি, প্লিজ আপুকে মেনে নাও, ওর বোকামিগুলোকে মেনে নাও, স্বাভাবিক করার চেষ্টা করো। তুমি হাজার হলেও এখন আপুর স্বামী। তারপরে আরও অনেক কিছু বলবো, এমনকি হাতে ধরে কান্নাকাটি শুরু করে দিল। পুরবীর তনিমার প্রতি ভালোবাসা আর মায়া দেখে সত্যি নিজেকে সামলাতে পারছি না আর। পুরবীর হাত ধরে কথা দিলাম, এ জীবন থাকতে তনিমাকে কখনোই ছেড়ে যাব না। যেমন করেই হোক, যত কষ্টই হোক না কেন, তনিমাকে নিজের ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলব। তারপর আমি আর তনিমা দুজনে নিচে নামলাম। আমি আমার রুমে চলে গেলাম, পুরবীর রুমে গিয়ে দ্বিতীয় ধাক্কায় ক্রাশ খেলাম। কোনো এক কবি বলিয়াছেন, নারীর আসল রূপ দেখতে চাইলে তাকে ঘুমন্ত অবস্থায় দেখো, না হয় সদ্য স্নান করে আসা অবস্থায়। কিন্তু আফসোস, বিড়ালটাকে এমনভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে যে হাত থেকে ছুটলেই মনে হয় হারিয়ে যাবে। সত্যি পাগলি একটা। ওর মুখের ভেতরে ঘুমের মধ্যেও ভয়ের ছাপ বোঝা যাচ্ছে। ঘুমন্ত অবস্থায় তনিমাকে একদম অপসরি লাগছে, একদম নিষ্পাপ শিশুর মতো লাগছে।
মনে হচ্ছে আকাশের হুড়পুরি নেমে এসেছে আমার ঘরে, যা আলোকিত করে দিচ্ছে পুরো রুমটা। এতটা ভালো লাগছে যা বলার বাহিরে। আমার বউটা যে এতটা সুন্দরী তা কল্পনাও করতে পারি নাই। কেমন যেন প্রেমে পড়ে গেলাম, মুহে পড়ে গেলাম, টিপ টিপ করে কাছে গিয়ে গেলাম। তনিমার কাঁপা কাঁপা গোলাপি ঠোঁটটা এতটা আকর্ষণ করছে আমাকে, টানছে আমাকে, যা ভাষায় প্রকাশ করার মতো না। নিজের অজান্তেই কখন যে তনিমার মুখ একদম ঠোঁটের কাছে এসে ঠোঁট লাগিয়ে দিয়েছি বুঝতেই পারিনি। যখন আর কয়েক সেন্টিমিটার দূরে আমার ঠোঁট, তনিমার নিঃশ্বাস একদম আমার মুখে পড়ছে। হঠাৎ তনিমা কেমন যেন নড়ে ওঠে, হয়তো ঘুমের ঘোরে। এমন সময় আমার হুঁশ ফিরে। সিসি, আমি কি করতে যাচ্ছিলাম? যতই বউ হোক না কেন, তনিমা তো আমাকে স্বামীর অধিকার দেয়নি। যদিও দেওয়ার মতো জ্ঞানী হয় নাই, থাকলে দিত। ততদিন পর্যন্ত ওরে সুস্থ স্বাভাবিক না করতে পারবো, ওর মনে ভালোবাসা স্বামী স্ত্রী কী তা বোঝাতে পারবো, ততদিন হাজার মন চাইলেও কিচ্ছু করা যাবে না। যা করব ওর সম্মতি আর ভালোবাসা নিয়েই করব। কপালে একটা চুমু দিয়ে সরে আসলাম। এসে সোফার উপর বসে আমার ঘুমন্ত পরি বউটার দিকে তাকিয়ে আছি। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। বেশিক্ষণ হবে না, হয়তো বা 30-40 মিনিট ঘুমাইছি। এর মধ্যে চিৎকার চেঁচামেচি, থতমত খেয়ে লাফ দিয়ে উঠে বসলাম। দেখি তনিমা চিৎকার করতেছে। এই তনিমা, তোমার কি হলো, কি হলো হ্যাঁ? কিন্তু আমার কথায় কোনো কর্ণপাত নেই। করে কেঁদেই চলেছে, আর এদিকে ওদিকে তাকাতাকি করতেছে। বিষয়টা কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করেই চিৎকার করার কারণটা কি? অনেকক্ষণ জিজ্ঞেস করার পরে মুখ দিয়ে শুধু একটা আওয়াজ বের হলো, বিড়াল। ও মোর খুদা, তাহলে বিড়াল না পেয়ে বিড়ালের জন্য চিৎকার করতেছ? আমি আরও ধুর, কিন্তু চিন্তার বিষয় বিড়াল গেল কই? কোনো মতে তনিমার মুখ চেপে ধরে। একটা আছাড় দেবো, কিন্তু বিড়ালের জন্য কাদার কি হলো? হয়তো বা এদিক ওদিক গেছে। তুমি আমার বিড়ালকে কি করছো? তুমি পচা, তুমি আমাকে কথা দিচ্ছিলা বিড়ালের কিচ্ছু করবা না, কিন্তু তুমি তোমাকে আমি ভালো ভাইয়া মনে করতাম। এবার কিন্তু তোমার মায়ের খাওয়া নিশ্চিত। আমি কি করছি তোমার বিড়ালের? আর ভাইয়া কিসের? হ্যাঁ, কিসের ভাইয়া? স্বামীকে কি কেউ ভাইয়া বলে ডাকে? আজব। চুপ 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 করে থাকো, দেখে তোমার বিড়াল কই গেছে। ওয়াশরুমে খুঁজতে গিয়ে দেখি বিড়াল শালায় ওইখানে লুকিয়ে রয়েছে। না না, হয়তো বা হিসু করতে গেছে। ধরে নিয়ে এসে তনিমার হাতে দিলাম। বাহ, কত খুশি বউটা! খুশিতে গদগদ হয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি জানি এই জড়িয়ে ধরাতে কোনো ভালোবাসা নেই, বোকা তো, তাই খুঁজে দেওয়াতে বাচ্চাদের মতো জড়িয়ে ধরেছে খুশিতে। কিন্তু তারপরেও আমার কাছে অনেক ভালো লাগছে। ইচ্ছে করছে সারা জীবন এভাবেই থাকি। যত রাগ উঠেছিল সব মিটে গেল জড়িয়ে ধরাতে। এদিকে বাসার সবাই দৌড়ে রুমের দরজায় নক করতেছে। লজ্জা ভয় দুইটাই নিয়ে দরজা খুলে দিলাম। সবাই জিজ্ঞেস করতেছে তনিমা কেন চিৎকার করলো। এদিকে আব্বু তো মোটামুটি আমাকে মারার নিয়ত করেই এসেছে। ভাবছে হয়তোবা আমি তনিমাকে মেরেছি। সবার প্রশ্ন করাতে তনিমা মাত্র কৌশিক ভাইয়া বলে শুরু করে বাকি কাহিনীটা বলতে যাবে, তখনই মুখ আবার আটকে ধরলাম। কি জানি কি বলতে কি বলবে, কি প্যাঁচ লাগাবে, তার চেয়ে বরং নিজেই কিছু একটা বলে ম্যানেজ করে। কিন্তু আমার তনিমার মুখ চেপে ধরাতে আব্বু আরও আগুন হয়ে গেল রেগে। ওই হতচ্ছাড়া, তনিমার মুখ চেপে ধরলি কেন? কি করেছিস বৌমার সাথে? ও চিৎকার করলো কেন? ওর মুখ ছাড় বলছি, ওরে বলতে দে। ওরে আল্লাহ, মোর বাপে কি কয়? মোর বাপে কি জানে না তার বউ কেমন পাগল? ও সরি পাগলি। না, আব্বুর মুখের উপর কথা বলার সাহস নেই। ভাবিকে চোখ টিপে দিয়ে সবাইকে বিদায় করতে বললাম। ভাবিও সব বুঝে সবাইকে বের করে দিল রুম থেকে। ভাবি নিজেও চলে গেল, তবে যাওয়ার আগে বলে গেল, কি দেবরজি, রাতে কি বিড়াল মারা কম হয়েছে নাকি? সকালেও মারতে আসছো? বাচ্চা মেয়ে সইতে পারবে না গো, একটু তো স্বস্তি দাও, রাত আসতে দাও। বলেই মুচকি মুচকি হেসে চলে গেল, আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে। এদিকে লজ্জা রাগ সবটাই চরম পর্যায়ে উঠে গেছে। রাগ কমাতে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হলাম, শাওয়ার নিলাম অনেক সময়, কারণ আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, চান্দি গরম হয়ে যায়। তনিমাও রোজকারের মতো গোসল সেরে নিল সকালবেলায়। এটা ওর জন্মগত স্বভাব। এদিকে তনিমা যখন ওয়াশরুমে, ভাবি ডেকে গেল নাস্তা করার জন্য নিচে নামতে। আমি তনিমার অপেক্ষা না করে নিচে গেলাম। দেখে সবাই অপেক্ষা করতেছে, মাত্র চেয়ারে বসেছি। থাবড়াইয়া তোর দাঁত তুলে ফেলবো। দিন দিন তোর সাহস বেড়ে যাচ্ছে। ওরে আল্লাহ, আমি কোন মুসিবতে পড়লাম? সকালে কারণ ছাড়া বকনি খেলাম, এখন তো বোঝার আগেই খাচ্ছি। বিয়ে করার পর থেকে তো ঝাড়ির অভাব হচ্ছে না। এমনিতেই হাফ প্যান্টাল বউ, তার উপর তার সেরা বাপ।
ও আল্লাহ, জমিন ফাঁক করে দাও, আমি নিচে একটু ঢুকে যাই। কি রে, কথা বলিস না কেন? বেয়াদব হয়ে গেছিস কিন্তু তুই। ওই বলদ, নতুন বউকে সঙ্গে না নিয়ে এসে কিভাবে খাইতে বসলি তুই? মেয়েটা লজ্জায় কি একা আসতে পারবে? ও হ্যাঁ, তাই তো, আসলে তো কাজটা ঠিক করে নাই। হাজার হলেও বউ তো, হোক পাগল কিংবা ছাগল। না, কাজটা মোটেও ঠিক হয় নাই। কিছু না বলে উঠে দাঁড়ালাম তনিমাকে ওপর থেকে নামিয়ে খাবার টেবিলে বসাতে। কিন্তু এ কি, তনিমা তো টি শার্ট আর জিন্স পরে নাচতে নাচতে বিড়ালকে করে নিয়ে নামতেছে। আমি তো অবাক নয়নে তাকিয়ে আছি। এর কি একটু কমন সেন্স নাই নাকি? ওর নামা দেখে ওঠা থেকে বসে পড়লাম চেয়ারে। লজ্জায় লাল হয়ে গেছি, ঘামতেছি। এসেই সবার সামনে আমার কোলে বসে পড়ল, বসেই গালে চুমু দিয়ে। ধন্যবাদ ভাইয়া, রাতে বিড়াল না মারার জন্য। তনিমার কথা শুনে আরও বেশি ঘামতে শুরু করলাম। লজ্জায় কারোর দিকে তাকাতে পারছি না। আব্বু আম্মু সহ সবাই কাঁপতে শুরু করে দিছে। আমার গলা শুকিয়ে গেছে। কোনো মতে সরাতে গিয়ে ধাক্কা লেগে গিয়ে পড়ে যায়। আমি পানির জগ নিয়ে ডকডক করে পানি খেতে শুরু করলাম। এতক্ষণ পর সবার দিকে তাকালাম। সবাই কেমন যেন পাথর হয়ে হা করে তাকিয়ে আছে আমার আর তনিমার দিকে। পূরবী আর ভাবি তো এতটা হা করেছে যে একটা আস্ত ফাঁসি ঢুকে যাবে। আমার ধাক্কা খেয়ে তনিমা কিছুটা ব্যথা পাইছে। উঠেই যত শক্তি আছে তার সবটা প্রয়োগ করে চিল্লানো শুরু করলো। মনে হয় মহাভারত অশুদ্ধ হয়ে গেছে চিৎকার শুনে। আমি সহ সবাই বোকা বনে গেলাম। কি এমন করলাম যার জন্য এত চিৎকার? আর এদিকে মোর পিতার আর আদরের বৌমার কান্না সহ্য করতে না পেরে। মামুনি, তুমি কেঁদো না, আমি এই বজ্জারটাকে শিক্ষা দিয়ে ছাড়বো। তুমি কেঁদো না মা, আর অত। আঙ্কেল, আপনি জানেন না, কৌশিক ভাইয়া গতকাল রাত থেকেই ক্ষেপে আছে আমার উপর। আসলে গতকাল আমাদের বাসরাত গেছে না, বাসরাতে তো বলেরা নাকি বিড়াল মারে। আমি মারতে দেই নাই, তাই ক্ষেপে আছে। আর সেই আগে এখন আমাকে ইচ্ছে করেই ধাক্কা দিচ্ছে। তনিমার কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। আব্বু তো লজ্জায় বসা থেকে উঠেই চলে গেলেন নিজের রুমে। পিছনে পিছনে আম্মুও গেলেন। ও আল্লাহ, তুমি আমার কপালে কেমন বউ দিলা যে কিনা বাসর রাতের বিড়াল মরার কথা সবাইকে শোনাচ্ছে। আমি কোনো মতে দৌড়ে গিয়ে মুখ চেপে ধরলাম, কিন্তু তাতে লাভ হলো না। আমাকে সরিয়েই মুখে যা আসছে তাই বলতে শুরু করলো। জানেন ভাবি, কাল আপনি আমাকে বললেন না বাসর ঘরে বিড়াল মারবে বলেরা, তো রাতে বিভিন্নভাবে একবার পাঞ্জাবি খুলে, একবার লাইট অফ করে, তো একবার ফ্যান ছাড়ার নাম করে বিড়াল মারতে চেয়েছিল। আমি কত করে বললাম আজকের মতো নিজেকে সামলাও, আগামীকাল আমি নিজেই তোমাকে বিড়াল মারতে সাহায্য করব, ম্যানেজ করে দিব তোমাকে। কিন্তু কে শুনে কার কথা? জোর করেই নিজের কাজ করতে চেয়েছিল, আমি দেইনি বলে, বাধা দিচ্ছি বলে সেই রাগ এখন ছাড়ছে আমার উপর। ইচ্ছে করেই এখন আমাকে বলেই কান্নার শব্দ বাড়িয়ে দিল। ও যে কাছে তাতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। সবাই শুধু অবাক আরও বোকা নয়নে ওর দিকে তাকিয়ে আছে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে, চোখ তুলে তাকাতে পারছি না। ভাবি জুড়ে জুড়ে ঢোক গিলতে শুরু করেছে। ভাইয়াও এবার লজ্জায় চলে গেলেন। না পারছি ওরে থামাতে, না পারছি সহ্য করতে। কিন্তু একটা বিষয় কনফার্ম, সব দোষ এই ভাবি শাড়ির। শাড়ির সব জেনেও কেন তনিমাকে এসব বিষয়ে জ্ঞান দিতে গিয়েছিল? কী যে করব ভাবিকে, মাথার আগে ফেটে যাচ্ছে। পুরবি হা করে তাকিয়ে আছে, কোনো কথা নেই, স্তব্ধ হয়ে গেছে। নীরবতা কাটিয়ে লজ্জা ভেঙে আমি বলতে শুরু করলাম। আরও কি কিছু বলার আছে তনিমা? থাকলে বলতে পারো। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? আজ থেকে থাপড়ায় বুদ্ধি বের করব। আরও কিছু হয়েছে নাকি দেবরজি? চুপ, একদম চুপ, তুমি কথা বলবে না। তোমার জন্য আজ এত কিছু। তুমি যদি এই পাগলিকে বিড়াল মারার কথা না বুঝাইতে তাহলে আজ এমনটা হতো না। তুমি জানো যে এইটা একটা পাগল, তারপরও কেন তুমি ওকে বুদ্ধি দিতে গেলে? কি তুমি আমাকে মারলে? কৌশিক ভাইয়া তুমি পচা। ওরে আল্লাহ রে, এ কেমন বিচার তোমার? মুঝে মারো আল্লাহ, মুঝে মারো। ধমক দিলাম, এতেই নাকি মারছি? এ কেমন বউ দিলা আল্লাহ? ভুল করেও জিতবে, কেঁদেও জিতবে। ওই তনিমা চুপ। তোমাকে কে মারলো? তোমার জন্য এমনিতেই আমি বকা খাচ্ছি, আর কৌশিক তোমার ভাই হয় কিভাবে? ভাইয়াকে ভাইয়া বলবো না তো কি বলবো? তুমিও পচা পাছি, তুমিও আমাকে বকলা, আমাকে কেউ ভালোবাসে না। আরে গাধি চুপ কর তো। কৌশিক আগে তোর ভাইয়া ছিল, এখন তোর স্বামী।
সো ভাইয়া বলবি না, স্বামীকে ভাইয়া বললে পাপ হয়। আর হ্যাঁ, একদম ন্যাকামি করবি না, একটু বোঝার চেষ্টা করো। তাহলে কি আজ থেকে স্বামী বলে ডাকবো? ও আল্লাহ, এ কি কয় মাইয়াডা, স্বামী কেন ডাকবি? ওগো শুনছো, ওগো কি করো, এমন করে লক্ষ্মী বউয়ের মতো ডাকবি, বুঝলি কাতি কোথাকার? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এইভাবেই ডাকবো। আহ, ওই আবার কি হলো? কপাল আমার। এদিকে তনিমা আরও জোরে চিৎকার শুরু করলো, আর তাতে মুরজম পিতাজান দাঁতচাল বেড়াটা দৌড়ে এসে হাজির। কোনো কিছু না জিজ্ঞেস করেই শুরু করলো ঝাড়ি। ভাবছেন কাকে? আমাকে রে, আমাকে। বাপজানের কথা আরেকবার যদি ওনার বৌমা কাঁদে তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে, খাওয়া দাওয়া টাকা পয়সা সব বন্ধ। কি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা, বিয়ে না করলেও বাড়ি থেকে বের করে দেয়, বিয়ে করেছি তবুও দিতে চায় মোর বাপজান। আর আদরের বউ আমার বাপজানের উস্কানিতে আরও জোরে জোরে গলা ফাটিয়ে চিৎকার করে শুরু করলো। আঙ্কেল জানো তুমি, ওগো শুনছো না, আমাকে অনেক বকেছে, মারতে চেয়েছে, মেরেছেও, আমি কিচ্ছু করি নাই তবুও। কে তোমাকে মেরেছে তার নাম শুধু একবার বলো, দেখো আমি কি করি তার। আঙ্কেল আপনি সেই আগের মতো বোকায় রয়ে গেলেন, আমি তো নাম বললামই, তার নাম ওগো শুনছো? না মানে আসলে মানে ওগো শুনছোটাকে। আঙ্কেল আপনি সত্যিই বোকা। আপনি জানেন না বিয়ের পরে বউরা স্বামীকে ওগো শুনছো বলে ডাকে? ও মোর খোদা, আল্লাহ গো, তুমি এ কেমন বউ দিলা, আমার নামটাই নাকি ওগো শুনছো। আমি তো সেই রাগে মুড নিয়ে আব্বুর দিকে তাকালাম। এই প্রথম রাগ দেখাচ্ছি, দেখুক তার কেমন বৌমা, যার জন্য আমাকে বিয়ের আগে থেকে বকুনি খেতে হচ্ছে। আব্বু বিষয়টা এড়ানোর জন্য সবাইকে যার যার রুমে যেতে বললেন, কিন্তু তনিমা ছেড়ে দেওয়ার পাত্রী না, আমার বিচার করতেই হবে, তারপরে সে যাবে। ভাবি কোনো মতে টেনে টেনে রুমে নিয়ে গেল তনিমাকে, কিন্তু সে রাগে গড়গড় করতেছে। আমি ভয়ে আর রুমে গেলাম না, কি জানি পাগল বলে কথা, কি থেকে কি বলবে, কি করে ফেলবে। ভাবি রুমে নিয়ে গিয়ে কি যেন বোঝাচ্ছে, তাতে কিছুক্ষণ পর দেখি শান্ত হয়ে গেছে, কিন্তু রুমে যেতে সাহস পাচ্ছি না। এর মাঝে বন্ধুদের ফোন আসলো, ওরা নাকি বাসায় আসতেছে। কপাল আমার, মরার উপর খরার গা। এমনিতে পাগলি বোকা বউ নিয়ে অশান্তিতে আছি, তার মধ্যে আবার বন্ধুদের টেনশন। আসলে টেনশনের কারণটা হচ্ছে আমি আমার কোনো বন্ধুকে বিয়েতে ইনভাইট করি নাই। আপনারা তো জানেন বিয়েতে আমার মত ছিল না, কিছুটা জোরপূর্বক বিয়ে দিয়েছে মোর বাপজান। রাগে হোক লজ্জায় হোক বিয়েতে কাউকে দাওয়াত দেইনি। এর পিছনে মূল কারণ আমি সবার চেয়ে স্মার্ট ছিলাম বন্ধুদের মধ্যে, একটু পার্ট নিয়ে চলতাম, মেয়েদের মোটেও পাত্তা দিতাম না। সবাই প্রেম করতো বাট আমি করতাম না। সব বন্ধুরা যখন প্রেম করতো আমাকে করতে বলতো, না করাতে টিটকারি করতো। তখন আমি সবাইকে বলতাম প্রেম তো আমি করব বাট বিয়ের পরে, সবার চেয়ে সুন্দরী বউ হবে আমার। বিয়ের পর চুটিয়ে প্রেম করব বউয়ের সাথে। আর কপাল দেখেন, প্রেম তো দূরে থাক, প্রেমের পটাও করতে পারছি না। আর সবার চেয়ে বোকা বউ আমার, যে কিনা সবার চেয়ে স্মার্ট ছিলাম। যদিও বউ আমার সবার বউয়ের চেয়ে সুন্দরী, ওরা পচাবে আমাকে, তাই বিয়ের কথাটা গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু জানালো কে? ভাবতে ভাবতে দাজ্জালের আগমন মানে মোর পিতা এসেই জানালো। তোমার বন্ধুদের সবাইকে ইনভাইট করেছে, ওরা আসতেছে, তুমি ওদের রিসিভ করে তোমার রুমে নিয়ে যাবে, বৌমার সাথে পরিচয় করিয়ে দেবে। আমিও লক্ষ্মী ছেলের মতো মাথা নেড়ে বললাম, আর মনে মনে ভাবলাম দাজ্জালের ঘরের দাজ্জাল, তুই যদি আমার পিতা না হতি তো তোরে আজ এমনিতেই এমন মেয়ের সাথে বিয়ে দিয়ে আমার গাটা কেটে দিয়েছে, এখন আমার বন্ধুদের ডেকে এনে সেই কাটা গায়ে নুনের ছিটা দেবে। বন্ধু হারামিদের আগমন, ভেবেছিলাম শুধু লজ্জার কথা, কিন্তু কেলানির কথা তো ভুলেই গেছিলাম। গেস্ট রুমে এক ধাপ প্যাদানি দিল সবাই মিলে, কেন তাদের না জানিয়ে বিয়ে করেছি। আরেক ধাপ নাকি রুমে গিয়ে দেবে। আমি ওদের গেস্ট রুমে বসিয়ে তনিমার কাছে গিয়ে বললাম, তনিমা তোমার কাছে একটা রিকোয়েস্ট, আমার বন্ধুরা এসেছে, প্লিজ ওদের সামনে আমার মানিজ্যত নষ্ট করো না, আর যত পারো কম কথা বলবে, আর বিড়ালের কথাটা তো বলবেই না। তনিমা লক্ষ্মী বউয়ের মতন বলল। ভাবি ছিল, ভাবিও বুঝালো যাতে কোনো পাগলামি না করে। বন্ধুদের সবাই রুমে নিয়ে আসলাম, সবাই এসে হা করে তাকিয়ে আছে। কারণটা হচ্ছে আমার বউয়ের অপূর্ব রূপ, ওদের চোখ থেকে হয়তো বিশ্বাস করতে পারছে না। সত্যি বলতে তনিমার মতো সুন্দরী মেয়ে আমি অন্য কোথাও দেখিনি, ওরাও দেখেনি, তাই এইভাবে হা করে আছে।
ওই তোমাদের মুখে মশা যাবে তো, এবার তো মুখটা বন্ধ করো। ভাবির এমন লজ্জাজনক কথা শুনে সবাই লজ্জার সাথে সাথে স্বাভাবিক হলো। ভাবি চলে গেলেন মুচকি হাসতে হাসতে হালকা কিছু খাবার আনার জন্য। এদিকে বন্ধুরা সবাই আমাকে জাপটিয়ে ধরে কেলাইতেছে যে যার মতন। ওদের কথা, হালা হারামি, এমন সুন্দরী বউকে আমরা নিয়ে যাব বলে কি আমাদের দাওয়াত দিসনি? তোর বউকে তো আজ নিয়েই যাব। আমিও মাথা নেড়ে বললাম, যা নিয়ে যা। তবে মজা বুঝবি পরে। বন্যা বলে উঠল, আরে দোস্ত, সত্যি তুই যেমন বলেছিলি তেমনই সবার থেকে সুন্দরী মেয়ে বিয়ে করে দেখালি। যদিও দেখতে চাস নাই, যাই হোক, যতটা রাগ ছিল তা ভাবিকে দেখে সব পানি হয়ে গেল। সত্যি তুই লাকি। মুন্না ভাই, তোমার রাগ পানি হলে আমার হয় নাই। আগে পেটে ভরে খাবো, তারপর রাগ কমাবো। আরে তোরা বাদ দে দোস্ত, সত্য করে বল না, বাসর রাতে বিড়াল কেমন মারলি? হালকা একটু লুচু তো তাই। এই যা কাম সারছে। বাসর রাতে বিড়াল মারার কথা শুনেই তনিমা বিছানা থেকে লাফ দিয়ে ওঠে। এই না না, বিড়াল মারার কথা বলবেন না। ওগো শুনছো বলেছে কাউকেই গতকাল রাতে বিড়াল মারার কথা না বলতে। আমি বলছিলাম বলে আমাকে বকেছে। আপনারা বললে আপনাদেরকেও বকবে। বলে দিলাম। তনিমার কথা শুনে সবাই কেমন যেন হতবাক, বোকা আর বলদ হয়ে গেল। এমনভাবে তাকিয়ে আছে মনে হয় নবম আশ্চর্য দেখছে মনে হচ্ছে। কৌতূহলবশত জিজ্ঞাসা করলো, কেন বকবে আর তাকেই বকেছে কেন? কিছুটা দুষ্টামির ছলে তনিমাকে আমি এত ইশারা দিচ্ছি, বাট লাভ হচ্ছে না। আপনারা জানেন না কাল রাতে বিড়াল মারতে দেই নাই বলে ওগো শুনছো রেগে আছে আমাকে তো। বলার আগেই ধমক দিয়ে চুপ করালাম। আল্লাহ, কি বউ দিলা! এত বার করে বারণ করলাম এই কথাটা না বলতে, তবুও আমার মানিজ্যতের 12টা বাজিয়ে ছাড়লো। এদিকে ধমক দেওয়াতে ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো করে কাঁদতে শুরু করলো। বাচ্চাদের মতো করে কাঁদছে তা দেখে হাসিও আসতেছে, মায়া লাগতেছে, আবার রাগও হচ্ছে। আর এদিকে বন্ধুরা তো অবাক হয়ে তাকিয়েই আছে। কিন্তু এত অবাক হওয়ার কারণ কি? শুধু বিড়াল মারার কথার জন্য, নাকি আরও কোনো কারণ আছে? কৌশিক, তোর বউ কি বলে কিচ্ছা বুঝতেছি না রে দোস্ত। কিসে বিড়াল, কিসে? ওগো শুনছো? ওগো শোনাটা কি? আরে জানেন না, ওগো শুনছো তো কৌশিক ভাইয়া। বিয়ের পরে তো স্বামীকে ওগো শুনছো বলে ডাকতে হয়, জানেন না বোকার দল। ও মোর খোদা, হে কেমন বউ! কখন হাসে কখন কাঁদে তার কোনো ঠিক নাই। তনিমার কথা শুনে সবাই হু হু করে হেসে দিল। সত্যি তো, বরকে তো ওগো শুনছে বলে ডাকতে হয়, জানতামই না। তা শালা বিড়াল মারতে দেয়নি বলে এত রাগ কিসের জন্য? সময় কি আর পাবি না নাকি? শালা তুমি তোলে তোলে টেম্পো চালাও আর আমরা জিজ্ঞেস করলে রাগ মারাও। আঙ্কেলরা প্লিজ আর কিচ্ছু বললেন না। দেখেন না ওগো শুনছো মানে কৌশিক ভাইয়া কেমন রেগে আছে। এই ভাবি আঙ্কেলকে, আর কৌশিক আপনার ভাইয়া হয় কিভাবে? আমাদের অপমান করা চাইলে নিজেই করতি, বউকে দিয়ে কেন? ওকে, আমরা চলে যাচ্ছি। আরে দূর বাল, কেমনটা লাগে? ওই তনিমা, তুমি কি চুপ করবে নাকি? কি শুরু করছো? হ্যাঁ, কিছু বলি না বলে ফাজলামি করবো নাকি? আঙ্কেল মানে কি? আঙ্কেল মানে কি? ওরা আমার বন্ধু, আঙ্কেল হয় কেমন করে? ওগো শুনছো, তুমি আমাকে আবার বকলা। আমি থাকবো না আর, চলে যাব। শ্বশুর আব্বা, আঙ্কেল আপনি কোথায়? ওগো শুনছো, আমাকে মেরে ফেললো। জোরে জোরে চিৎকার করতে করতে তনিমার এমন চিৎকার করতে দেখে উপস্থিত সবাই থতমত খেয়ে গেল। একের পর এক অবাক হচ্ছে সবাই। ওদের মুখের ভাষা যেন স্তব্ধ। কি এমন বলছি যার জন্য এত রিয়েক্ট, সেইটা ওরা বুঝতে পারছে না। এদিকে মোর দজ্জাল পিতেজান ছুটে চলে এসেছে। আবার কি হয়েছে তা জিজ্ঞেস করছে। জানেন শ্বশুর আব্বা, আঙ্কেল ওগো শুনছো না, আমাকে আবার মেরেছে। আমি এবার কিচ্ছু করি নাই, শুধু এই আঙ্কেলরা আমাকে একটা প্রশ্ন করেছে, আমি শুধু তার উত্তরটা দিচ্ছি। এবার আর আমার রাগ কন্ট্রোল করতে পারলাম না। থাপড়াইয়া তোমার সব দাঁত তুলে ফেলবো। কি করছো জানো না? ওই তোমার আঙ্কেলকে, এরা আমার বন্ধু, আর আমার বন্ধুরা তোমার আঙ্কেল হয় কিভাবে? কেন? এদের মুখে তো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকলে তো এরা আঙ্কেলই হয়।
তাই তো আঙ্কেল বলেছি। আর তুমি? ও মোর খোদা, বলে কি ও? আব্বু, আমি আপনার সব কথা সহ্য করে বিয়ে করেছি এসব দেখার জন্য নাকি? আপনি জানতেন না তনিমা কেমন? দাড়ি রাখলেই নাকি আঙ্কেল হয়। আমি যদি দাড়ি বড় রাখি তাহলে কি আমাকেও আঙ্কেল বলবে নাকি? বলবোই তো। তুমি দাঁড়িয়ে রাখলে তোমাকেও আঙ্কেলের মতো লাগবে, তখন তো তুমিও আঙ্কেল হবে, তোমাকেও আঙ্কেল ডাকবো। বলে দিলাম। ওই শালারা, আমাকে বিষ খাইয়ে মেরে ফেল, আমার বউ নাকি আমাকে আঙ্কেল ডাকবে। তা লাগবে না, তার আগে আমি নিজে মেরে ফেলবো থাবড়াইয়া। আর একবার যদি আমার বৌমাকে কিছু বলেছিস তো তোর একদিন আর আমার যতদিন লাগে। ধুর, থাকবোই না এই বাড়িতে বলে রুম থেকে বের হয়ে চলে আসলাম রাগ করে বন্ধুরাও চলে আসলো। গিয়ে বাসার গেটের সামনে একটা টং দোকানে বসলাম চা খাওয়ার জন্য। মাথা হ্যাভি গরম আছে, চা না খাইলে কাজ করবে না মাথা। যদিও আসার সময় তনিমা কান্না করছিল, আসতে মানা করছিল, সাথে পরবিও, কিন্তু এখন রাগ তো 1000 ভোল্টেজ আছে, তাই কোনো বাধা মানবে না। মামাকে 7 কাপ চা দিতে বললাম। দোস্ত, কোনো জাহান্নাম থেকে বের হলাম রে। আল্লাহ, তুই দোস্ত এসব সামলাস কেমনে? একে তো তোর দজ্জাল বাপ, আরেকদিকে তোর বাচ্চা বলদ বউ। ভাই, এইভাবে আমাদের অপমান না করলেও পারতেন। একে তো দাওয়াত দেন নাই, আবার যাও আপনার আব্বু দাওয়াত দিল, বউকে দিয়ে এইভাবে অপমান না করলেও পারতেন। নিশ্চুপ, কোনো কথা বলার মতো ভাষা নেই। ওই তোরা চুপ কর তো, আগে বিষয়টা বুঝতে দে। দেখছিস না কৌশিক এমনিতে রেগে আছে। আচ্ছা দোস্ত, সত্যি করে বল তো, তোর বউ কে, কই পেলি? আর হঠাৎ করেই বিয়ে, তাও আমাদের না জানিয়ে, এই রহস্যটা কি? আর তোর বউ কি বোকা টাইপের নাকি? দোস্ত, কি আর বলবো, আমার কি ইচ্ছে ছিল না তোদের দাওয়াত দিয়ে ধুমধাম করে বিয়ে করার? কিন্তু কি করব, পারি নাই রে। বিয়েটা মোটামুটি জোর করে দিয়েছে দাজ্জাল বাপটায়। তুই তো তনিমার কথা শুনেছিস আগেই, মানে আমার আব্বার বন্ধুর মেয়ের কথা। কি মনে আছে কি তোর? মনে আছে তো। সেই যে একদিন বলেছিলি মেয়েটা বোকা টাইপের, বুদ্ধি কম, কারোর সাথে মিশে না, স্বাভাবিকভাবেই অন্য সবার মতো চলতে পারে না, ওটাই তো নাকি? ভালো কথা, তোর বউ কি সেই বোকা মেয়েটা নাকি? সেই মেয়েটাই, সেই বোকা হাদারাম এখন আমার বউ। আমি বিয়ে করতে চাইনি, বাবা জোর করে বিয়ে করিয়েছেন। কিছু করতেও পারি নাই, উনি রেগে যায়, বাড়ি থেকে বের করে দিতে চান, তাই রাগে দুঃখে লজ্জায় তোদের কাউকে জানাইনি। সরি দোস্ত, আসলে না জেনে তোর সাথে রাগ করেছি আমরা। তবে বিয়ে যখন হয়ে গেছে, এখন আর কি করার বল? বউ বিয়ে তো জীবনে একটাই। আর আমি যতদূর জানি, তনিমা তোকে পছন্দ করে, তোর কথা মানে, পৃথিবীতে একমাত্র তোর সাথেই ভালো করে মিশে। আমার মনে হয় তুই চাইলে তোর ভালোবাসা দিয়ে তনিমাকে স্বাভাবিক হয়ে তুলতে পারবি। আসলে আমরা মানুষ জাতি খুব খারাপ, তনিমার মতন সহজ সরল মানুষদের বুঝতে চেষ্টা করি না। ওদেরও তো যে জীবন আছে সেটা মানতে চায় না, ওদের সাথে মিশি না, ওদের সাথে খারাপ ব্যবহার করি, দূর দূর করি। আর এভাবে পরিবারের লোকজনরাও খারাপ, নিজের সন্তানকে লজ্জার জন্য মানুষের সামনে আনে না। ধিক্কার জানাই তাদের। দোস্ত, আমি যতদূর জানি তনিমার ব্রেনে অনেক ভালো, পড়াশোনাতেও নাকি 1 নাম্বার। তুই বলেছিলি, আমার বিশ্বাস তুই ওকে তোর ভালোবাসা সঠিকভাবে দিয়ে সব বোঝানো, মানে স্বাভাবিক লাইফ স্টাইল যেমন হয় তেমন বোঝাতে পারলে ও স্বাভাবিক হবে। আমি আছি তোর সাথে, তুই লজ্জা পাবি না একদম। আমরা সবাই তোকে সাহায্য করব তোর বউকে স্বাভাবিক করতে, যতটা করা সম্ভব। তুই আর মন খারাপ করিস না, রাগ করিস না। আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। জানি তো, আল্লাহ পাক সব ভালোর জন্য করেন, কিন্তু এটা যে মানতে কষ্ট হচ্ছে। তোরাই তো দেখলি চোখের সামনে। আর কালকের কাহিনী তো পরে, গত রাত থেকে সকাল পর্যন্ত, এমনকি বিড়ালের কাহিনীটাও খুলে বললাম। সবাই শুনে হাসতে হাসতে ফেটে যাচ্ছে। আর হাসাইস না দোস্ত, মরে যাব তো।
হালা বাসর রাতে বিড়াল মারতে চাও তাই না? আমরা মারি এইটা আর তোমার কপালে ওইটা। ভাইয়া আমারও একটা বিল দিন, আমার মনে। ওই তোরা চুপ করবি হালারা, এমনিতেই কিন্তু মাথা গরম। দোস্ত বাদ দে এবার, যা হয়েছে এবার বাড়ি ফিরে চল। তনিমা বোকা হলেও তোর প্রতি ওর ভালোবাসা আছে। আসার সময় দেখি না কেমন করে কান্না করলো, সত্যি কষ্ট পাইছে। এবার বাড়ি ফিরে আয়, ওর তো। উঠতে যাব ঠিক তখনই সুমিত সাগরে এসে হাজির। সুমিত আমার খালাতো ভাই আর সাগর মামাতো। দুজনেই বয়সে আমার ছোট, কিন্তু বন্ধুর মতো চলে। গতকাল বিয়েতে এসেছিল, কাজ থাকায় বাড়ি পর্যন্ত আসেনি। সকালে আসার কথা, কিন্তু এভাবে আসতেছে কেন? হাঁপাতে হাঁপাতে এসে জানালো তনিমার বাড়ি থেকে লোকজন এসেছে বউ ভাতের দাওয়াত খেতে, আর আমাকে তনিমাকে ওনাদের বাড়িতে নিয়ে যেতে। কিন্তু তনিমা নাকি কান্নাকাটি করতেছে, আব্বুর সাথে রাগারাগি করতেছে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে। আব্বু নাকি আমাকে ফোন করেছে বেশ কয়েকবার, তাড়াতাড়ি যেতে হবে আমাদের, না হয় কেলেঙ্কারি হয়ে যেতে পারে। ওই বাড়ির কেউ জানার আগে আমাকে উপস্থিত হওয়ার জন্য কড়া সতর্ক বার্তা দিয়ে পাঠিয়েছে মুর দজ্জাল পিতাজান। পকেট থেকে ফোন বের করে দেখি আব্বুর 10টা মিসড কল। চাচার নাম্বার থেকেও কয়েকবার কল এসেছে। ফোন পকেটে রেখে বাড়ির দিকে রওনা হলাম সবাইকে নিয়ে। বাড়ির ভেতর গিয়ে সবচেয়ে বড় ধাক্কা খেলাম। তনিমাকে দেখলাম ওর আব্বু মানে আমার শ্বশুর মশাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতেছে। অবাক না হয়ে পারলাম না, সাথে ভালো খারাপ দুইটাই লাগতেছে। ভালো লাগার কারণটা হচ্ছে তনিমার চোখে মুখে ভালোবাসা আর আমাকে হারানোর ছাপ স্পষ্ট। আর কষ্টের বা খারাপ লাগার কারণ হচ্ছে ওর মতো অবুঝ বউটাকে এতটা কষ্ট পেতে দেখে। মনে মনে স্থির করলাম, যাই হোক না কেন এরপর আর কখনো তনিমাকে কষ্ট দেব না, ছেড়ে যাব না। দূর থেকে দাঁড়িয়ে দেখতেছিলাম তনিমা ওর আব্বুকে বলছে, আব্বু জানো, ওগো শুনছো না, আমার উপর রাগ করে বাড়ি থেকে চলে গেছে। তুমি ওগো শুনছো কি, এনে দাও। তনিমার আব্বু জিজ্ঞেস করলেন, ওগো শুনছ কে? আগের মতো উত্তরটা দিল আমার বোকা বউটা। আব্বু তুমিও দেখছি বোকা, কিচ্ছু বোঝো না। বিয়ের পর বরকে যে ওগো শুনছো বলে ডাকতে হয়, তাকে তুমি জানো না? বোকা কোথাকার, বলদ কোথাকার। আল্লাহ, তুমি আমাকে কোথায় এনে ফেললা? সবাই দেখি বোকা, এত বোকার মাঝে আমি থাকবো কি করে? তনিমার কথা শুনে সবাই হু হু করে হাসতেছে, আমিও মুচকি মুচকি হাসতেছি দূর থেকে। শ্বশুরমশাই তনিমাকে জিজ্ঞেস করলেন কেন আমি চলে গেছি। বিড়াল উত্তরটা দিতে গিয়েও কি মনে করে জিহ্বায় কামড় দিয়ে চুপ করে রইল। যাক, এতদিনে বউটার বুদ্ধিশুদ্ধি হচ্ছে তাহলে, কিন্তু এত বিড়াল ছেড়ে আমার ওগো শুনছ নিয়ে পড়ে আছে। আল্লাহ ভালো জানেন আমার কপালে কি আছে। আড়াল থেকে বের হয়ে তনিমার কাছে যেতেই সবার সামনে দৌড়ে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। সবাই বোকার মতন চেয়ে রইল। বাড়ির সবাই যদিও জানেন তনিমার সম্পর্কে, কিন্তু আত্মীয় স্বজনরা তো জানতেন না। ওগো শুনছো, তুমি কই গেছিলে আমাকে ছেড়ে? তুমি পচা, তোমার সাথে আড়ি। তুমি আমাকে অনেক কষ্ট দিছো, কেউ ভালোবাসে না আমাকে। তুমি যদি আবার চলে যাও কোথাও, তাহলে আমি মরেই যাব। না গো, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, সত্যি বলছি। সত্যি তো? সত্যি 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 3 সত্যি। কখনো যাব না গো, আর কষ্টও দিব না কখনো। তাহলে কান ধরে উঠবোস করো। হায় হায়, কয় কি বউ আমার, সবার সামনে নাকি আমি কান ধরে উঠবোস করব। মানিজ্জত পামসার হয়ে গেল। আমি মানা করলাম, কিন্তু তনিমা ছাড়ার পাত্রী না। এদিকে আব্বু তো এমনিতেই আগে থেকে খেপে আছেন, এমনভাবে তাকাচ্ছেন মনে হয় গিলে খাবে কাঁচামরিচ ছাড়া। চোখের ইশারায় বলতেছে উঠবোস করতে। আমি জানি ওই চোখে আরও অনেক কিছু বোঝাচ্ছেন। যদি তনিমার কথা না শুনি তো তাহলে আমাকে জ্যান্ত গিলে খাবে। বাধ্য হয়ে উঠবোস করলাম। সবাই হু হু করে হাসতেছে আমার আর বোকা বউয়ের কাণ্ড কারখানা দেখে। সবাইকে খাওয়ানোর পর্ব শেষ করে এবার তনিমাদের বাড়িতে যাওয়ার পালা। কে কে সাথে যাবে তাও ডিসিশন নেওয়া হয়ে গেল। আমি, তনিমা ছাড়া সুমিত, সাগর ভাইয়া, ভাবি আর 4 জন যাব আমাদের বাড়ি থেকে। সবাই রেডি হয়ে আছি, কিন্তু একই তনিমার যাওয়ার কোনো নামগন্ধ নেই, রেডিও হয় নাই। জিজ্ঞেস করার পর বলতেছে ও নাকি যাবে না। ওই বাড়িতে নাকি কেউ ওরে ভালোবাসে না, তাই আর কখনো যাবে না ওই বাড়িতে। ধুর সাই, এসব আর ভাল লাগছে না। তনিমা, তুমি তো সারা জীবনের জন্য যাচ্ছ না, কালকে চলে আসবো। এটা বিয়ের নিয়ম, আমাদের তো যেতেই হবে, না হয় বিয়ে সঠিক হবে না। কোনো মতে আবুল তাবুল বুঝিয়ে শুনিয়ে রাজি করালাম। রেডি হতে বলে রুম থেকে বের হয়ে আসলাম। নিচে পোলাপান গান বাজাচ্ছে,
নাগিন গিন 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 যা সালা পোলাপান এখন গান বাজায়। তনিমা এই গানের পাগল। নাগিন গান শুনলে ওর আর আটকানো সম্ভব না। যেভাবেই হোক তনিমা নাচতে শুরু করবেই। ঠিক যেমন সাপের বিনে সুরে সাপ না নেচে থাকতে পারে না, ঠিক তেমনই। দৌড়ে নিচে নেমে গান বন্ধ করতে যাব, ঠিক তার আগেই মহারানী এসে হাজির। উপস্থিত বাসার সবাই সহ ওদের বাড়ির লোকজন সহ আমাদের আত্মীয় স্বজন সবার সামনে নাগিন ড্যান্স দিতে শুরু করে দিয়েছে। ও আল্লাহ, ও মোর খুদা, তুমি আমার তুলে নিয়ে যাও। এতক্ষণ তো শুধু মানিজ্জত ধুলাই মিশিয়ে বানাইছে, এখন সবার সামনে নেচে সেই বালু দিয়ে মুড়ি ভাজতে শুরু করলো। কোনো মতে টেনে হেসডে বিয়ে নতুন শাড়ি না পরিয়েই নিয়ে রওনা হলাম তনিমাদের বাড়ির উদ্দেশ্যে। এক গাড়িতে আমি, তনিমা ভাইয়া, ভাবি পুরবী, সুমিত, সাগর আর আমাদের ড্রাইভার আঙ্কেল। সুমিত ভুল করে গাড়িতে আবার নাগিন গান বাজাতে শুরু করলো, আর তাতে গাড়ির ভিতরেই নাচতে শুরু করে দিছে। এই এতটুকু জায়গাতে সবচেয়ে যেখানে সমস্যা সেখানে নাচতেছে, কেমনটা লাগে, তাও আবার ড্রাইভারের সামনেই। কোনোভাবে আটকাতে পারছি না, শেষমেশ উপায় না দেখে গানটাই অফ করে দিলাম। ঘণ্টাখানেক পরে তনিমাদের বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো। গাড়ি থেকে নেমে গেটের কাছে যেতেই কই থেকে যেন পিচ্চি পোলাপান দৌড়ে এসে বাঁশ দিয়ে গেট আগলে দাঁড়ালো। টাকা ছাড়া ভিতরে যেতে দিবে না। কি আর করার, সামান্য কিছু টাকার জন্য তো আর অপমানিত হওয়া যাবে না। পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দিতে যাব, ঠিক তখনই তনিমা বাধা দিয়ে বসলো। কোনোভাবেই টাকা দিতে দিবে না। আমি বারবার বোঝানোর পরেও না। সবাই চেয়ে চেয়ে দেখছে। কি লজ্জা, কি লজ্জা! সবাই কি ভাবছে হাজার হলেও আমি নতুন বর, সামান্য কিছু টাকা যদি শালা শালিকে দিতে না পারি, এটা কেমন দেখায়? এদিকে তনিমা হাত আটকে রাখছে, বারবার হাত ছাড়তে বলছি, সে ছাড়ছে না। এখানেও মানিজ্যতের ফালুদা, সবাই ভাববে আমি বউকে শাসন করতে পারি না। তাই রাগের মাথায় কিছুটা চেঁচিয়ে উঠেই জ্যাংটা টানে হাত ছুটিয়ে নিলাম, আর বাচ্চাদের 3000 টাকা দিয়ে বিদায় করলাম। বাচ্চারা তো মহা খুশি এতগুলো টাকা পেয়ে। সবাই ভিতরে আসলাম। শাশুড়ি মা আমাদের বরণ করে নিতে ডালা সাজিয়ে অপেক্ষা করছেন। সামনে এগিয়ে গিয়ে সালাম করলাম, আমাদেরকে বরণের কাজ শুরু করবেন। কিন্তু একই তনিমাকে পাওয়া যাচ্ছে না। বাসার ভিতর পর্যন্ত তো একসাথেই আসলাম, যদি রাগে হাতটা সেই গেটেই ছেড়ে দিয়েছিলাম, বাট আমার সাথেই তো ছিল। চারিদিকে খোঁজাখুঁজি চলছে। এদিকে মোটামুটি আশপাশে সবাই জেনে গেছে তনিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ কেউ হাই হাই করছে, কেউ কেউ আবার সিসি। যদিও হারিয়ে যাওয়ার ভয় নেই, কারণ এটা তনিমার নিজের বাড়ি, নিজের এলাকা। তারপরেও বোকা বলে কথা, হয়তো আমার সাথে বা অন্য কারোর সাথে রাগ করে এদিক ওদিক চলে যেতে পারে। না, তা যাবে কেন, কিন্তু গেছে কোথায়? এমন সময় কেউ একজন এসে জানায় তনিমাকে নাকি কিছু পিচ্চি পোলাবানদের সঙ্গে ঝগড়া করতে দেখেছেন। সবাই মিলে যেদিকে দেখাচ্ছে তনিমাকে, সেই দিকে গেলাম তাড়াহুড়ো করে। গিয়ে দেখি তনিমার সেই পোলাপান যাদের কিছু সময় আগে মিষ্টি খাওয়ানোর জন্য টাকা দিয়েছিলাম, তাদের সাথে রাগারাগি চেঁচামেচি করছে। কাছে যেতেই বুঝলাম টাকা নিয়ে ঝগড়াঝাটি করছে। কিন্তু কিসের টাকা, কিসের টাকার জন্য এখানে কাউকে কিছু না বলে এসে ঝগড়া করছে? পরে বুঝতে পারলাম পিচ্চিগুলোর কাছ থেকে জোর করে টাকার ভাগ নিতে এসেছে, আর পিচ্চিগুলো টাকা না দেওয়ায় তাদের ধরে কেলাচ্ছে। পিচ্চিগুলো তো আর এত বড় মেয়ের সাথে পারবে না, তাই হাউমাউ করে কাঁদছে। এই তরিমা, তুমি ওদের এভাবে মারছো কেন? কত বড় সাহস! আমাকে ওরা টাকার ফাঁক দিচ্ছে না, আমি যাওয়ার পরেও দিচ্ছে না। আগে যতবার আমরা টাকা নিয়েছি প্রত্যেকবার সমান সমান ভাগ করে নিয়েছি, আজ ওরা আমাকে নাকি টাকা দিবে না। তনিমার কথা শুনে মাথাটা গেল খারাপ হয়ে। বলে কি এই মেয়ে? বাচ্চা পোলাপানগুলো কিছু টাকা নিয়েছে মিষ্টি খাওয়ার জন্য, আর সে টাকার মধ্যে ভাগ বসাতে এসেছে। আর তা না দেওয়ায় বাচ্চাদের কিভাবে না মারছে বলদটায়। আমি গিয়ে তনিমাকে টেনে নিয়ে আসার চেষ্টা করলাম। তনিমা, চলো চলো এখান থেকে, কোনো টাকা নিতে হবে না, তোমার যত টাকা লাগে আমি দেবো, এদের ছেড়ে দাও প্লিজ। দেখো সবাই কিন্তু তোমাকে খারাপ নজরে দেখছে। তুমি এখন অনেক বড় হয়ে গেছো, তোমার বিয়ে হয়েছে। তুমি যদি এখন এমন পাগলামি করতে থাকো তাহলে সেটা কিন্তু খুবই খারাপ দেখায়। না না, আমি তো ওদের কাছ থেকে টাকা নিয়েই ছাড়বো। বলে আমার হাত ছাড়িয়ে আবার গিয়ে বাচ্চাদের মারতে শুরু করলো, যা দেখে নিজের রাগ আর কন্ট্রোল করতে পারলাম না। বাচ্চাদেরকে ওর হাত থেকে ছাড়িয়ে দিলাম, সজোরে দুইটা ঠাস ঠাস করে গালে মেরে। আশ্চর্য বিষয়, তনিমাকে কিছু বলার আগেই যে কিনা ভ্যা ভ্যা করে কেঁদে দেয়, তাকে আজ এত জোরে থাপ্পড় মারা পরেও বিন্দুমাত্র শব্দ করছে না, শুধু আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তনিমার নোনা পানির চোখ দিয়ে পেরিয়ে গাল বেয়ে মাটিতে পড়ছে। তনিমার চোখে অন্যরকম কিছু অনুভব করলাম। গালে হাত দিয়ে আমাদের সবার দিকে তাকিয়ে আছে। খুবই খারাপ লাগছে তনিমাকে এই অবস্থায় দেখে। আর অতিরিক্ত রাগের কারণে থাপ্পড় দুইটা বেশ জোরেই মেরে ফেলেছি। গাল দুইটা লাল টকটক হয়ে গেছে।
নিজের ভিতরটা যেন কেউ ছুরি দিয়ে আঘাত করে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। কিন্তু কি করব বলুন, এমন বোকা হাতারাম বউকে যদি এরকম কাহিনীর পরেও শাসন না করি তাহলে এক সময় আর কন্ট্রোল করতে পারবো না। একে তো আমার রাগ, তার মধ্যে তনিমার এমন ছলছল চোখে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকা যার সহ্য হচ্ছে না। তাই রেগে মেগে চলে আসি তনিমাদের বাড়ির ভেতর। পূর্বে নিজেও আমার পিছনে পিছনে এসে আমার রুমে ঢুকে কান্নায় ভেঙে পড়ল। ভাইয়া, আমরা বোধহয় তোমার সাথে অন্যায় করে ফেলেছি। সত্যি এরকম বোকাকে জেনে শুনে তোমার কাছে বিয়ে দেওয়া ঠিক হয়নি। আরে ধুর পাগলি, যা হবার তো হয়ে গেছে, আমি আর ওই সব বিষয়ে মাথা ঘামাই না। তবে তনিমাকে সেই ছোটোবেলা থেকেই সবাই অতিরিক্ত আদর দিতে দিতে অতিরিক্ত বোকা বানিয়ে ফেলেছি আমরা। তাই এখন থেকে কিছুটা হলেও শাসন করতে হবে, কিছুটা হলেও কষ্ট দিতে হবে, যাতে কষ্ট কী জিনিস তা বুঝতে পারে। যখন কষ্টটা বুঝতে চেষ্টা করবে তখন পৃথিবীর সবাইকে দিন দুনিয়ার স্বাভাবিক অবস্থা বুঝতে চেষ্টা করবে। আর হ্যাঁ আপু, সরি তোমার বোনকে এভাবে মারার জন্য। কি যে বলো ভাইয়া, তুমি কেন সরি বলবে? তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এর চেয়ে বেশি করতো। ভাইয়া, তুমি যেভাবেই পারো আমার বোকা বোনটাকে মানুষ করার চেষ্টা করো প্লিজ। সেটাই করতে হবে। হাজার হলেও সে এখন আমার বউ। বউকে স্বাভাবিক করার দায়িত্ব সবটাই আমার নিজের। এর মধ্যে সবাই এসে পড়ে, তাই আর ওই প্রসঙ্গে কথা বলতে পারলাম না। সবাই যে যার মতো মজা করছে। তনিমা আমার রুমে, যেটা তনিমার নিজের রুম, আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। বসার সাহস পর্যন্ত পাচ্ছে না। হাত পা নাড়াচাড়া করছে, যা দেখে বোঝা যাচ্ছে সে বসতে চাচ্ছে, কিন্তু আমার ভয়ে সেই সাহস পর্যন্ত পাচ্ছে না। আমি প্রথমে কাছে টেনে এনে বসাতে চেয়েছিলাম, কিন্তু পরে আবার চিন্তা ভাবনা করে দেখলাম না, বসানো ঠিক হবে না। এখন আবার আদর দিলে একটু আগে ঘটে যাওয়া ঘটনা ভুলে যাবে। তার চেয়ে বেটার হবে দাঁড়িয়ে থেকে কিছু কষ্ট পাক। তনিমার মধ্যে অন্যরকম তনিমাকে দেখতে পাচ্ছি, যেখানে পাগলামি আর বোকামির ভাব নেই বললেই চলে। এতক্ষণে অনেক রাত হয়ে গেছে। সবাই আমাদের খাবার জন্য খাবার টেবিলে ডাকছেন। পূরবী এসে আমাদের দুজনকে নিয়ে গেল খাবার টেবিলে। খাবার টেবিলে গিয়ে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। হায় আল্লাহ, এত দেখে খাবারের মেলা বসানো হয়েছে। কত রকমের জানা না জানা খাবারের আইটেম, যা দেখে এক চিমটি করে খাইলেও আমার পেটে ঢুকবে না। তনিমা আর আমাকে পাশাপাশি বসানো হলো। সবাই যে যার মতো খাচ্ছে। সাগর, সুমিত আর মুন্নাকে দেখে মনে হচ্ছে এই খাবার ওদের জন্য যথেষ্ট না, আরও কিছু হলে ভালো হতো। আমি প্রয়োজনের তুলনায় বেশিই খেলাম, কারণ সবাই জোর করে আমাকে খাওয়াচ্ছে। হাজার হলেও নতুন বর বলে কথা, বোকা বউয়ের বর। বেশ অবাক হলাম খাবার খাওয়ার সময়। সবাই ভালোভাবে খেলেও তনিমাকে আনমনা দেখলাম। এমনকি যে মেয়ে খাবার বলতে পাগল, সে মেয়ে শুধু প্লেটের মধ্যে হাত নাড়াচাড়া করছে, কিচ্ছু খাচ্ছে না। কি জানি বাবা, হয়তো রাগ, অভিমান কিংবা কিছুটা হলেও স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। পূরবের নিজে খাওয়া বাদ দিয়ে তনিমাকে খাইয়ে দিল। যদিও খেতে চাচ্ছিল না, কিন্তু আমি একটু গরম চোখে তাকাতেই ভয় পেয়ে খেয়ে নিল। যাক বাবা, অন্তত একটু হলেও আমাকে ভয় পেতে শুরু করেছে। আপাতত ভয়টাকেই পাইয়ে ভয় দিয়েই ভালোবাসা জয় করতে হবে। তাই আমিও কিছু বললাম না, চুপচাপ খেয়ে আমার রুমে চলে আসলাম। রুমে বসে আছি, মুন্না, সুমিত, সাগর সহ আরও বেশ কয়েকজন মিলে গল্প করছি। এর মধ্যে শাশুড়ি মা এসে বেশ কয়েকবার দেখে গেছেন। এক এক সময় এক এক ধরনের খাবার দিয়ে গেছেন। বিভিন্ন বিষয়ে হালকা আলোচনাও হয়েছে। শ্বশুরমশাইও একবার এসে দেখা করে গেছেন, কিছু লাগবে কি না বা কোনো সমস্যা হচ্ছে কি না তা জিজ্ঞেস করে গেলেন। বেশ ভালোই জামাই আদর পাচ্ছি, শুধু বউয়ের কাছ থেকে বাদ দিয়ে। রাত প্রায় 12টা বেজে গেছে। মুন্না ওরা সবাই ওদের রুমে গিয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু এখনও মহারানীর কোনো খবর নেই। সেই খাবার টেবিলে লাস্টবার দেখা গিয়েছিল ওনাকে, তারপর থেকে কোনো খোঁজ পাচ্ছি না। যদিও ভাবির সাথে গল্প করতে শুনেছিলাম, কিন্তু দেখি নাই একেবারের জন্য। হয়তো ভয়টা একটু বেশি পেয়েছে, তাই কাছে আসতে সাহস পাচ্ছে না। অনেকক্ষণ হয়ে গেল শুয়ে শুয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছি, কিন্তু ঘুম আসছে না। নতুন বউ কাছে না থাকলে কি ঘুম সহজে আসতে চায়? কিছুটা তন্দ্রার মতো লেগেছে চোখে। হঠাৎ কারো রুমে ঢোকার পায়ের শব্দ শুনতে পেলাম। বুঝতে বাকি রইল না এটা মহারানীর আগমন। আমিও ঘুমের ভান করে শুয়ে রইলাম। কিছু সময় পরে বুঝতে পারলাম বোকা হাদারাম বলদ বউটা আমার পাশে শুয়ে পড়লো। চিন্তা করছি এখন কি তনিমার সঙ্গে কথা বলবো নাকি বলবো না। এসব ভাবতে ভাবতে তনিমা আমার বুকের উপর বসে পড়লো। মনে হচ্ছিল আমার বুকের উপর 10 মনের আটার বস্তা চাপিয়ে দেওয়া হয়েছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছিল এখনই মারা যাব। চোখে ঘুম ঘুম ভাব থাকার কারণে শরীরে শক্তি প্রয়োগ করতে পারছি না যে যা দিয়ে সরিয়ে দেব। শুধু হাত পা নড়াচড়া করছি। আচ্ছা, তখন থাপ্পড় মারার জন্য আমাকে মেরে ফেলার পায়তারা করছো না তো? যে পরিমাণ বোকা হাদারাম বউ আমার, এটা যে করবে না তাতে কোনো সন্দেহ নেই।
নিজের সবটা শক্তি প্রয়োগ করে এক ঝটকায় সারিয়ে নিলাম বুক থেকে। এতক্ষণে দম বন্ধ হয়ে থাকার কারণে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে আমার। জোরে চিল্লাবো তাও পারছি না। কোনো মতে বিছানা ছেড়ে নেমে রুমের লাইট অন করলাম। এই মেয়ে, হচ্ছেটা কি? তুমি কি আমাকে মেরে ফেলতে চাচ্ছ? ছি ছি ছি, তুমি কি বলো এসব? আমি তোমাকে মারতে যাবো কেন? মারবে না তো বুকের উপর এইভাবে চেপে বসেছো কেন? তুমি জানো আরেকটু হলে আমি মরে যেতাম। আমাকে তোমরা কেউ দেখতে পারো না, আমি যাই করি তাতেই তোমাদের সমস্যা। ভাবি বলছে তাই তো এরকম করেছি। চুপ, একদম চুপ করে থাকবে। আরেকবার যদি ভ্যা ভ্যা করতে শুনি তাহলে কিন্তু খবর আছে। ভাবি তোমাকে আমার বুকের উপর উঠে মেরে ফেলতে বলেছে নাকি? এমা, তা হবে কেন? তুমি তো রাগ করেছো তখন, আর তখন থেকে একটা কথাও বলো নাই আমার সাথে। তাই ভাবি বললো বরের রাগ কমাতে নাকি বউদের বরের বুকের উপরে ঘুমাতে হয়, তাই নাকি বরের আর রাগ থাকে না। তাই তো আমি তোমার বুকের উপর। বোকা বউয়ের কথা শুনে হাসবো না কাঁদবো তাই বুঝতে পারছি না। ভাবি হয়তো বলে দিয়েছেন আমার বুকের ভেতর মাথা রেখে ঘুমাতে, আর পাগলিটা তা না বুঝে আমার বুকের উপর সারা শরীরটা নিয়েই চেপে বসেছে। যাক, অন্তত এটা ভালো লাগলো যে বউটা আমার রাগ ভাঙানোর চেষ্টা করছে। তার মানে বউয়ের মধ্যে ভালোবাসার বিষয় কাজ করতে শুরু করেছে। আরে পাগলি, এইভাবে আমার বুকের উপর চড়ে বসে শুইতে বলে নাই, আমার বুকে তোমার মাথা রেখে ঘুমাতে বলেছেন। আমি কি জানতাম নাকি? তুমি শুধু শুধু আমাকে বকলে। আচ্ছা বাবা, আর বকবো না। তাহলে কান ধরে বলো, বলো যে তুমি আমাকে আর কখনো বকবে না। জানো, সবাই যদি আমাকে বকে তবুও কষ্ট লাগে না, কিন্তু তুমি যদি বকো তাহলে খুবই খারাপ লাগে, অনেক কষ্ট পাই, আমি মরে যেতে ইচ্ছে করে তখন। আমি মরার কথা শুনে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম তনিমাকে। চুপ চুপ, একদম চুপ, আর একটা বারও মরার কথা বলবে না। তোমার কষ্ট লাগে বুঝি? অনেক কষ্ট লাগে। ঠিক আছে, তাহলে আর বলবো না, এখন কান ধরো বলছি। কি আর করার, বোকা মিষ্টি বউয়ের আবদার রাখতে কান ধরতে বাধ্য হলাম। বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ভাবি তো বললো তোমার বুকে ঘুমালে তুমি আর আমার উপর রাগ করবে না, কিন্তু কিভাবে ঘুমাবো? ওরে আমার দুষ্ট বোকা বউরে, আসো কাছে আসো, কিভাবে ঘুমাতে হবে তা দেখিয়ে দিচ্ছি। তনিমা কাছে আসলো, আমি তনিমাকে চোখ বন্ধ করতে বললাম। করলাম। তারপর চোখ খুলবে না, কিন্তু আমি যা করব শুধু চুপচাপ হয়ে থাকবে। তারপর তনিমাকে জড়িয়ে ধরে বুকে চেপে ধরলাম। তনিমা কেমন যেন কেঁপে উঠলো, কিন্তু কিচ্ছু বলল না, চুপচাপ বুকের ভেতর লুকিয়ে রইল। তারপর বিছানাতে শুয়ে আমার বুকেতে তনিমা মাথা রেখে চেপে ধরে এক হাত দিয়ে তনিমার লম্বা চুলে হাত বুলিয়ে দিলাম। তনিমা কেমন কেমন করে যেন নাড়াচাড়া করছে বুকের ভেতর, হালকা হালকা কেঁপে কেঁপে উঠছে কিছু সময় পর পর। বেশ অস্বস্তি ফিল করছে যে তা বোঝা যাচ্ছে, কিন্তু তা অন্যরকম অস্বস্তি। হয়তো এটাই স্বামী স্ত্রী ভালোবাসার মায়া, মহব্বত আর আকর্ষণের অস্বস্তি। আমি আমার হাতটা মাথা থেকে সরিয়ে তনিমার গালে স্পর্শ করতেই জুড়ে জুড়ে শক্ত করে চেপে ধরে আমাকে। কেমন যেন ভালো লাগা কাজ করতে শুরু করলো আমার ভেতর। বুকটা শান্তিতে ভরে যাচ্ছে, কিছু পেতে মন চাইছে। তনিমাকে বুক থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিলাম। তনিমা এখনও চোখ বন্ধ করেই আছে, হালকা হালকা কাঁপছে। তনিমার মিষ্টি ঠোঁট দুটো যা দেখে আমি নিজেকে সামলাতে পারছি না। কেমন যেন নেশা লেগে গেল ওই দুটি ঠোঁটের ছোঁয়াতে। জানি না কেমন করে ঘোরের মধ্যে ডুবে গেলাম। কিছু না চিন্তা করেই তনিমার ঠোঁট জোড়া নিজের করে নিলাম। তনিমা আরও বেশি কেঁপে উঠলো, শক্ত করে জড়িয়ে ধরলো আমাকে। সঙ্গে কিছুটা গুঙ্গানের মতো আওয়াজ, যা আমাকে আরও বেশি পাগল করে দিচ্ছে। কিন্তু না বুঝেই ঠোঁট জোড়াতে আলতো করে কিস করতে শুরু করলাম। জানি না কতক্ষণ ছিলাম এইভাবে, ঘোর কাটে তনিমার ধাক্কা আর চিৎকারে। এতক্ষণে আমার হুঁশ আসলো, তাকিয়ে দেখি তনিমার জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যা দেখে সত্যি নিজেকে অপরাধী মনে হচ্ছে। সি সি, আমি এটা কি করলাম? আমি কিছু না বুঝেই ঠোঁট জোড়াতে আলতো করে কিস করতে শুরু করলাম। জানি না কতক্ষণ ছিলাম এভাবে, ঘোর কাটে তনিমার ধাক্কা আর চিৎকারে। এতক্ষণে আমার হুঁশ আসলো, তাকিয়ে দেখি তনিমার জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যা দেখে মনে হচ্ছে তনিমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, যা দেখে সত্যি নিজেকে অপরাধী মনে হচ্ছে।
সি সি সি, আমি এটা কি করলাম? আমি কিভাবে এতটা নিচ হতে পারলাম? হ্যাঁ, সে আমার বিয়ে করা বউ হতে পারে, কিন্তু তার অনুমতি ছাড়া তাকে কিছু না বলে তার দুর্বলতার সুযোগ নিয়ে কাজটা করা ঠিক হয় নাই আমার। তাছাড়া তনিমা তো এইসব বিষয়ে কিচ্ছু বোঝে না, কোনো ধারণা নেই ওর। খুবই খারাপ হয়ে গেছে বিষয়টা। তনিমা, তোমার কি হয়েছে? প্লিজ কেঁদো না, বলো কি হয়েছে তোমার। তুমি পচা, তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, তুমি আমাকে কারেন্টের শক দিয়ে মেরে ফেলতে চেয়েছিলে। এ মোর খুদা, অন্যায় করেছি তা ঠিক আছে, কিন্তু কারেন্টের শক দিলাম কখন? তনিমা, তোমার কোথাও ভুল হচ্ছে। দেখো, আমার হাতে তো কারেন্টের কোনো তার নেই, তাহলে আমি তোমাকে কারেন্টের শক দিলাম কেমন করে? তাছাড়া তুমি আমার বউ, আমি কেন তোমাকে মেরে ফেলতে যাব? আমি মনে হয় কিচ্ছু বুঝি না, না? তুমি আমার মুখ চেপে ধরে আমার মুখের ওপর মুখ দিয়ে কারেন্ট বের করে আমার শরীর দিয়ে দিয়েছো। ছোটবেলায় আমাকে একবার কারেন্টের শক করেছিল, আমি জানি কোনটা কারেন্ট কোনটা কি। ও আচ্ছা, তাহলে তোমার শরীরে শক করেছে, কিন্তু এটা তো কারেন্টের শক না গো বোকা বউ আমার। এটা যে ভালোবাসার ছোঁয়া, এটা যে বরের দুষ্টু পরশ, তোমার জন্য আমার স্পেশাল কেস। ও আচ্ছা, তাহলে তাই? আমি তো ভাবলাম কারেন্টের শক দিছো। আরে না গাধা কোথাকার, এখন চোখ পরে ঘুমিয়ে পড়ো তো। তনিমা লক্ষ্মী মেয়ের মতো আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। আমি আমার ঘুমন্ত পরেই বোকা বউটাকে দেখে যাচ্ছি। কি নিষ্পাপ লাগছে তনিমাকে, কতটা সুন্দরী বউ আমার। যদি একটু বুদ্ধি থাকতো তাহলে পৃথিবীর সবচেয়ে ভালো আর লক্ষ্মী সুন্দরী বউ আমার হতো। ভাবতে ভাবতেই কপালে একটা চুমু এঁকে দিতে চেয়েও দিলাম না। না, এমনিতেই খারাপ কিছু হয়ে গেছে, এখন যদি আবার বুঝতে পারে চুমু খেয়েছি তাহলে ঝামেলা হয়ে যাবে। তবে এটা ভেবে ভালো লাগছে যে তনিমার আমার স্পর্শ অন্যরকমভাবে অনুভব করতে পেরেছে। তার মানে তনিমার মধ্যে স্বাভাবিক মানুষের মতো শারীরিক যে পরিবর্তন হয় তা জাগ্রত হতে শুরু করেছে। আর বেশি দিন লাগবে না, পুরোপুরি হয়ে গেলেই সব কিছু বুঝতে শুরু করবে। স্বামী, সংসার, আদর, ভালোবাসা, সন্তান, শ্বশুর শাশুড়ি সহ সব কিছু। সকালে ঘুম থেকে উঠে রুমে তনিমাকে খুঁজে পাচ্ছি না, হয়তো আমার আগেই ঘুম থেকে উঠে বাইরে চলে গেছে। যে পরিমাণ চঞ্চল মেয়ে, না জানি কোথায় কী করছে। বিছানা ছেড়ে মাত্র উঠতে যাব, আর ঠিক তখনই সুমিত, সাগর, মুন্না এসে হাজির। সবাই অভিনন্দন জানাচ্ছে। অভিনন্দন দোস্ত। কংগ্রাচুলেশন ভাইয়া। কিসের অভিনন্দন জানাচ্ছিস তোরা সবাই মিলে? কেন, তুমি বাবা হতে চলেছ আর আমরা চাচা, সেই অভিনন্দন। আচ্ছা, মিষ্টি খাবে না? শুধু মিষ্টিতে কিন্তু হবে না ভাইয়া, বড় সড়ো ট্রিট দিতে হবে বলে দিলাম। ওয়েট ওয়েট ওয়েট, কিসের বাবা হতে চলেছে? আর আমি বাবা হলে মা হবে কে? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। আব্বে হালা, তুই বাবা হবি আর তোর বউ মানে তনিমা মা হতে চলেছে। তনিমাকে বাচ্চা কনভেস করিয়ে দিয়েছো, তাই বুঝি আমরা জানতে পারবো না? আমার মাথা কিন্তু গরম করবি না বলে দিলাম। ক্লিয়ার করে বলবি কি কি হয়েছে? কেন, এখন বুঝি কিছু বুঝতে পারছিস না, তাই না বোকা বাবুটা? রাতে তুমি তনিমার সাথে কমু না, আর যখন আসলো কাজ হয়ে গেছে তখন স্বীকার করছো না? বাহ বাহ, ভালো তো। সুমিত, তুমি বলো তো ঘটনাটা কি? ভাবি তো সকালে সারা বাড়িতে জানিয়ে দিয়েছে তুমি নাকি কি করেছো, আর সে নাকি এখন মা হতে চলেছে। আমি কিছু বলতে যাব, তার মধ্যেই ভাবি এসে উপস্থিত। ভাবি, তুমিও কি আমাকে অভিনন্দন জানাতে এসছো নাকি? ভালো ভালো ভালো, খুব ভালো। আমি বাবা হতে চলেছি তা আমি নিজেই জানি না, আর পুরো বাড়ি শুদ্ধ সবাই অস্থির তোলপাড়। আর হারামি তোরা, তোদের এমন একটা কিক মারবো না, এক কিকে একদম এলেঙ্গা গিয়ে পড়বি। হারামির দল, যদি কিছু হয়েই থাকে তাতে এক রাতে কি বাচ্চা হয়ে যায়? আর হলেও কি তা 2 দিনের জানা যায়? আসলেই তো বন্ধু, তা তো ভেবে দেখি নাই। জানতে হলে তো অত্যন্ত কয়েক মাস লেগে যাবে। তাহলে ভাবি যে বলল সে নাকি মা হতে চলেছে। ও মাই গড, তনিমা সবাইকে এসব বলে বেড়াচ্ছে। মেয়েটার মাথায় কি একটুও বুদ্ধি হবে না? সকালে আমার রুমে এসে আমাকে গতকালের ঘটনা বলেছে, যা তোমার সাথে হয়েছে, মানে তুমি যা করেছো সেই কাহিনী। ও
ও বলল তুমি নাকি কারেন্টের শক দিচ্ছ। আমি জিজ্ঞাসা করলাম কিভাবে, তারপর সে সব কিছু খুলে বলল। আর তা শুনে তো আমি হাসতে হাসতে গলে পড়ি। পরে বুঝতে পারলাম ও যদি সবাইকে বলে তুমি ওকে কারেন্টের শক দিচ্ছ, তাতে সবাই বিশ্বাস করতে পারে। তাই ওকে বোঝানোর জন্য বললাম এটা কারেন্টের শক না, এটা ভালোবাসার শক। সে বলে ভালোবাসার শক কি? আমি বললাম ভালোবাসার শক মানে তোমাদের বাবু হওয়ার জন্য এইসব করতে হবে। আর সে মনে হয় ভেবেছে তার বাবু হবে, তাই সবাইকে এইসব বলে বেড়াচ্ছে। বিশ্বাস করো, আমি শুধু তোমাকে বাঁচানোর জন্য তনিমাকে কিছু বোঝানোর জন্য বলেছিলাম। তাতে তো দেখছি এখন আরো উল্টো হইল। তবে তাতে কি দেবরজি, বাবা হওয়ার আগেই বাবা হয়ে গেলে যখন সত্যি সত্যি হবে তখন আর লজ্জা পেতে হবে না। তোমাদের হাসি বের হচ্ছে না? হাসো হাসো, আমাকে একটা বলদের গলায় ঝুলিয়ে দিয়ে মন মতো করে হাসো। তার আগে বলো তো বলদটা কোথায়? তোমার বলদকে তো দেখছিলাম বাগানে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে। কিন্তু কিন্তু কেন গো দেবরজি, এখন কি বাবু বানাতে কাজে লেগে পড়বে? না না, বাবু বানাবো না। বাবু বানানোর শখ অনেক আগে মিটে গেছে, কিন্তু এই বাবুটাকে মানুষ বানাবো পিটিয়ে পিটিয়ে। বলেই রওনা দিলাম বাগানের দিকে। আর এদিকে আমার রাগ দেখে সবাই আটকানোর চেষ্টা করছে, কিন্তু আমি তো নাসুর বান্দা। যেভাবে সকলের সামনে আমাকে হাসির পাত্র বানাচ্ছে, তাতে ওরা শিক্ষা দিতেই হবে। বাগানে গিয়ে দেখি বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছে, কিন্তু তা মাটিতে না, গাছের ডালে। হাতে একটা ছোট আকারের ডাল নিয়ে তনিমাকে উদ্দেশ্য করে মাটিতে নামতে বললাম। তনিমা আমার হাতের ডাল দেখে আর আমার চোখ মুখের এক্সপ্রেশন দেখে ভয়ে কাঁপতে শুরু করলো। ওই বলদ বোকা হাদারাম, নামো বলছি, নামো গাছ থেকে। নতুন বউ বাচ্চাদের সঙ্গে গাছে উঠে নাচানাচি করছে। একবার শুধু নামো, তারপর দেখো আমি কি করি। না না, আমি নামবো না। আমি নামলে তুমি আমাকে মারবে। আমি জানি, তাই আমি নামবো না। তুমি কি নামবে নাকি আমি উঠবো গাছে? বলে গাছে ওঠার প্রস্তুতি নিলাম। আর সেই সময় তনিমা ভয়ে এক ডাল থেকে আরেক ডালে যেতে গিয়ে পা ফসকে পড়ে যায় মাটিতে। ওরে মারে, বাবারে, পড়ে গেলাম রে, মরে গেলাম রে। করতে করতে অজ্ঞান হয়ে যায় কাছে যাওয়ার আগেই। এদিকে ভয়ে আমার আত্মা শুকিয়ে কাট। ভয় প্লাস কষ্ট, অজানা এক আতঙ্ক। যদি কিছু হয়ে যায়, আমি নিজেকে সামলাতে পারছি না। খুবই কষ্ট হচ্ছে, বুকের ভেতর চিনচিন করছে। দৌড়ে কাছে গেলাম, দেখে অজ্ঞান হয়ে গেছে। কাউকে যে ডাকবো সেই শক্তিটুকু নেই। আমার অবস্থা দূর থেকে দেখে পূর্বে ছুটে আসলো পানি নিয়ে। মাথায় পানি ঢাললাম ওইখানে। বাচ্চারাও ভয় পেয়ে গেছে। সবাই কেমন যেন চুপসে গেছে, কারোর মুখে কোনো সারা শব্দ নেই। হাঁ করে তাকিয়ে আছে। আমিও থরথর করে কাঁপছি। তবে তা আব্বুর ভয় না, তনিমার কিছু হয়ে যদি যায় সেই ভয়। নিজেকে অপরাধী মনে হচ্ছে। জানি বউটা আমার পাগলি, তবুও কেন রাগ দেখালাম। মিনিট 10 পানি ঢালার পরে জ্ঞান ফিরে চোখ তুলে তাকালো। পাশে আমাকে দেখে আটকে উঠলো, অবাক নয়নে ফেলফেল করে তাকিয়ে আছে। তনিমা, সরি, তোমার কি অনেক লেগেছে? খুব ব্যথা করছে বুঝি? না তো, ব্যথা পাচ্ছি না তো। তবে যখন বেঁচে ছিলাম তখন একটু একটু পাইছি। তা তোমার কি হলো গো? ওগো শুনছো? ওই তনিমা, তোমার কি মাথা খারাপ হলো নাকি? বেঁচে থাকতে মানে কি? মাথা খারাপ হবে কেন? ওগো শুনছো? যখন উপর থেকে পড়ে কিছুক্ষণ বেঁচেছিলাম তখন ব্যথা করতেছিল পায়ে। তবে এখন তো মরে গেছি, তাই আর ব্যথা পাচ্ছি না। তা আমি না হয় উপর থেকে মরে গেছি, কিন্তু তুমি কি করে মরলে গো? ওগো শুনছো? তুমি মনে হয় আমাকে অনেক ভালোবাসো, তাই না? তাই তো তুমিও আমার জন্য মরে গেলে। খুব কষ্ট হচ্ছে তোমার জন্য, তুমি আমার জন্য মরে গেলে। তনিমার কথা আর আগামাথা কিচ্ছু বুঝতে পারছি না। সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। কী সব বলে ও? মরলো কখন? আবার নাকি আমিও মরছি। কিচ্ছু বুঝতে না পেরে ঘামতেছি। তনিমা কি ওপর থেকে পড়ে গিয়ে পাগল হয়ে গেল নাকি? ভয় আর আতঙ্ক দুইটাই কাজ করছে, সাথে কৌতূহলী হয়ে পুরোপুরির দিকে তাকালাম। সেও আমার মতো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ও নিজেও কিছু বুঝতে পারছে না। প্রশ্নটা পুরবি করলো তনিমাকে। এই আপু, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কিসব উল্টো পাল্টা বলছো? তুমি মরবে কেন? আর ভাইয়াই বা মরবে কেন? পূর্বী, তুইও মরে গেছিস? আমার জন্য তোদের সবাইকে মরতে হলো। আপু সত্যি, তুমি এবার মার খাবে বলে দিলাম। আমরা কেউ মরি নাই, আর তুমিও না। বললেই হলো নাকি?
আমি কি বোকা নাকি? যখন পড়ালাম তখন তো সব বুঝলাম, একটু পরেই তো আর কিছুই দেখলাম না, সব অন্ধকার ছিল। আমি জানি ওই সময় আমার জান কবজ হয়ে গেছে, আর আমি এই পৃথিবীতে নাই, এপারে চলে আসছি। আচ্ছা, আব্বু আম্মু কি জানে আমাদের মরার কথা? ওনারা জানলে অনেক কষ্ট পাবে, তাই না বোন? এবার আপু তুমি সত্যি মার খাবে, আমার কাছেও ভাইয়ের কাছেও। তুমি কি দেখতে পাচ্ছ না সবাই এখানে আছে, আর তুমি অজ্ঞান হয়ে গেছিলি, পানি ঢালছি। পূরবীর কথা শুনে সব পিচ্চিগুলো হু হু করে হেসে উঠল, আর তাতে তনিমা কাঁদতে শুরু করলো। এটা কি হলো আমার সাথে? আমি বেঁচে আছি কেন? তুমি তো সত্যি আচ্ছা পাগলি, এখন আবার কি হলো? বেঁচে আছো বলে কই খুশি হবে না, রেখে কাঁদছো? তুমি কি কোনোদিন ভালো হবে না? কইলেই হলো, বেঁচে আছি জেনে তো খুশিই হইছে, কিন্তু পূরবী, এবার কিন্তু তোমার বোনকে সত্যি থাপড়ায় দাঁত ফেলে দেবো। কী সব আবল তাবল বলা শুরু করছে, মাথা কিন্তু এমনিতেই গরম। এর জন্য, ঠিক এর জন্যই বেঁচে থেকেও কাঁদতেছি। আমি জানি তুমি এখন আমাকে মারবা। বলেই উঠে দৌড় দিতে এগিয়ে গেল, কিন্তু লাভ হলো না, পড়ে গেল মাটিতে, ব্যথায় কাতরাচ্ছে। উপর থেকে পরে হয়তোবা পা মচকে গেছে। জায়া তখন বুঝতে পারেনি, বা আমরাও বুঝতে পারি নাই, কিন্তু যখন উঠতে গেছে তখন বুঝতে পারছে যে কতটা ব্যথা পাইছে। কাছে গিয়ে টেনে তুললাম, কিন্তু অবস্থা এতটাই খারাপ যে দাঁড়িয়ে থাকতে পারছে না। 7-5 ভেবে কোলে তুলে নিলাম। এই প্রথম তনিমার লজ্জায় মুখ লুকানো আমার বুকে। তা দেখে পূরবী মুচকি মুচকি হেসে আমার কানে কানে বলল, জিজু क्या बात है, বউ তো তোমার লজ্জা পাচ্ছে, মানে সামথিং সামথিং। এবার তো খালামণি হতেই পারবো, মিষ্টি কিন্তু তাড়াতাড়ি খাওয়াতে হবে। এই তুমিও সেই মিষ্টির কথা বলতেছ? এই মিষ্টির জন্যই কিন্তু এত কিছু। যাব বাবা, কি বললাম, শুধু তো মিষ্টি খেতে চাইছি, আর এই মিষ্টির জন্যই তো সামথিং সামথিং হচ্ছে। তা অবশ্য খারাপ বলো নাই, তবুও কেমন যেন লাগে। এইবার কিন্তু সত্যি সত্যি লজ্জা পাচ্ছি আমি। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আপাতত আমার বোনটাকে রুমে নিয়ে গিয়ে শুয়াও, আর রোম্যান্স শুরু করে দাও। তনিমাকে নিয়ে রুমে গেলাম। এভাবে কোলে করে নিয়ে যাওয়াতে সবাই কেমন করে যেন তাকিয়ে আছে, সঙ্গে ভয়, এক একজন এক এক কথা জিজ্ঞেস করছে। কারো কথার উত্তর না দিয়ে রুমে নিয়ে গেলাম। পূরবী সব সামলে নিচ্ছে, আমি বিছানাতে শুইয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এ কি, তনিমা তো আমাকে ছাড়ছেই না, শক্ত করে গলা জড়িয়ে ধরে রেখেছে। ছাড়াতে চেষ্টা করেও ব্যর্থ হলাম। কি হলো তনিমা তোমার, ছাড়ো। না গো, ছাড়বো না। কেন গো, কি হলো তোমার? আমার ভালো লাগতেছে তাই। তাই নাকি? ওকে, তাহলে কারেন্টের শক দেই। দাও, সত্যি একটা কথা বলবো? বলো, কি বলবা? না মানে, কাল রাতে যখন তুমি আমাকে চুমু দিয়ে কারেন্টের শক দিলে না, দিলাম তো, কি হয়েছে? সত্যি বলতে না, কি? আমার না তখন না, আমার না তোমার কি কও না কেন? আমার না তখন অনেক ভালো লাগতেছিল, কেমন কেমন যেন লাগতেছিল। কেমন কেমন লাগতেছিল বলো তনিমা, তোমার কেমন লাগছিল? নিঃশ্বাস ভারী হয়ে আসছে আমার। জানি না কেমন লাগতেছিল, তবে এর আগে কখনো এমন লাগেনি আমার। কেন যেন একটা ভালো লাগা কাজ করতেছিল, ইচ্ছে করতেছে তোমার বুকে লুকিয়ে যাই, হারিয়ে যাই তোমার মাঝে। বিশ্বাস করো, এর আগে আমার কখনোই এমনটা লাগেনি। আমি জানি না কেন এমনটা লাগলো। কি করেছিলে তুমি? কই, আমি তো কিছু করিনি, আমি তো শুধু তোমাকে একটু আদর করেছিলাম। দাঁড়াও, আবার করে দেখাচ্ছি। না না না, করবে না এমনটা, এমনটা করলে আমি মরেই যাব। ধুর পাগলি, কি বলে বোকা বউটা আমার, আদর করলে তো মরে না গো, ভালো লাগে। না 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 না, আমি জানি কেমন লাগে, তুমি পছা। আদরের কথা বলে কারেন্টের শক দাও। দাঁড়াও, আর দেবো না, চোখটা বন্ধ করো। সত্যি তো কারেন্টের শক দিবা না? দিব না, তবে ভালোবাসার শখ দেবো। ধুর পাগল, ভালোবাসার আবার শকটা আছে নাকি? আছে তো, দাঁড়াও দেখছি, তুমি চোখ বন্ধ করো।
আমি তনিমার কাছে যাচ্ছি, একদম মুখের কাছে। আমার নিঃশ্বাস তনিমার মুখের উপর পড়তেছে। তনিমা কেমন যেন করতেছে, ওর নিঃশ্বাস ঘন হয়ে আসছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। হার্টবিট মনে হচ্ছে কয়েক গুণ বেশি কাজ করতেছে। ওর প্রতিটা হার্টবিটের শব্দ শুনতে পাচ্ছি, অনুভব করতে পারছি নিঃশ্বাস, যা অনেক গরম, যা আমাকে পাগল করে দিচ্ছে। মুখের কাছে, একদম কাছে মুখ নিতেই চোখ বন্ধ করে দিল। লজ্জা মাখা মুখটা দেখতে চমৎকার লাগছে, যা আমাকে আরও বেশি আকৃষ্ট করছে। ঠোঁট জোড়া কাঁপছে অনবরত, না আর থাকতে পারছি না। যখনই ঠোঁটে ঠোঁট মিশাবো তখনই কিছু একটা শব্দে ঘুর কাটে। পিছনে ফিরে দেখি পুরবী দরজার কাছে দাঁড়িয়ে লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। আমিও লজ্জা পেয়ে সরে যাই তনিমার কাছ থেকে। ছিছি, কি লজ্জা কি লজ্জা। জিজু ভেরি ব্যাড, এভাবে কেউ দরজা অন রাখে? ছিছি। ধুর, দুই বোনের পাগল, দেখতেই পাচ্ছে আমি এমনিতে লজ্জা পেয়েছি, তারপরেও ধুর। এদিকে তনিমা রেগে গিয়ে, ওই লজ্জার কি? ওগো শুনছো, তোমাকে আমাকে জাস্ট ভালোবাসার শখ দেখাতে চেয়েছিলাম, এতে লজ্জার কি আছে? তনিমা তোমার কি লজ্জা শরম বুদ্ধি বলতে কিচ্ছু নেই? এসব কথা কি এভাবে বলতে হবে নাকি? চুপ করে থাকতে পারো না? আর পুরবী, তোমারও কি কাণ্ডজ্ঞান সব লোপ পাইছে নাকি? তুমি জানো তোমার। ধুর, আমি গেলাম বলেই কিছুটা রাগ দেখিয়ে বের হয়ে আসলাম। মূলত রাগটা বড় না, লজ্জাটা বড়। লজ্জা কাটাতেই রাগ দেখানো। এদিকে সবাই আমার রাগ দেখিয়ে বের হওয়াতে কিছুটা থতমত খেয়ে যায়। আসলে আজকের কাহিনীতে সবাই বোকা হয়ে গেছে, কিচ্ছু বুঝতে পারছে না কাহিনীটা কই থেকে কী করছে। যদিও আমিও বুঝতেছি না, পাগলের সাথে থেকে আমিও পাগল হয়ে যাচ্ছি। বুদ্ধি লোপ পাচ্ছে, না হয় কি দরজা খোলা রেখে পাগলি বউয়ের সাথে কেউ রোমান্স করে? যাই, আগে নিজের মাথায় বুদ্ধি ঢুকে আসি, মানে সিগারেট খেয়ে আসি। সিগারেটে টান না দিলে মাথা কাজ করবে না। তবে মেজাজটা সত্যি খারাপ আছে। কত কষ্ট করে বউকে রাজি করালাম, আর শালি এসে দিল নষ্ট করে, সঙ্গে লজ্জা। সুমিত, সাগর আর মুন্নাকে নিয়ে শ্বশুরবাড়ির পাশে একটা দোকানে গেলাম। আগে থেকে পরিচিত ছিল দোকানদার, কারণ আগেও তো মাঝে মধ্যে আসতাম, চা সিগারেট খাচ্ছি। দু একজন লোক ছিল দোকানে, তারা কেমন যেন আশ্চর্যে তাকাচ্ছে। বিষয়টা সুবিধার না। আমারও উচিত হয়নি নতুন বর হয়ে শ্বশুরবাড়ির পাশেই সিগারেট জ্বালানো। কিন্তু কাহিনীটা একটু পরে বুঝলাম, কাহিনীটা সিগারেট জ্বালানো নিয়ে না, এমন একটা বোকা মেয়েকে বিয়ে করা নিয়ে। এক একজন আরেকজনের সাথে কানাঘোষা করছে। দেখছিস দেখছিস কি সুন্দর স্মার্ট ছেলেটা তন্নিমার মতো বোকা হাদারাম মেয়েকে বিয়ে করলো। এটা কি তিনামার বর নাকি? কেন তুই জানিস না এইটা তন্নিমার বর? হায় হায়, কি বলিস? এরকম একটা বোকা পাগল মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দিল ওর বাবা? আর ছেলেটা বা কেমন, এরকম একটা মেয়েকে বিয়ে করলো? আরে আমি শুনেছি ছেলেটা রাজি ছিল না, জোর করেই বিয়ে দিয়েছে। তোরা জানিস না কাল ফিরতে এসে কি কাণ্ডটাই না গটিয়েছে ফাগলিটা। কেন, কি করলো? কত যে করবে ছেলেটার। না, আর শুনতে পারলাম না, কিছু বলতেও না। কাকে কি বলবো, কতজনের মুখ আটকাবো? না, যেভাবেই হোক তনিমাকে স্বাভাবিক করে তুলতেই হবে। কোনো মতে চায়ের দোকানের বিল ক্লিয়ার করেই বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে সুসংবাদ পেলাম ভাবির কাছে। ওই দেবরজি, তুমি নাকি ভালোবাসার শখ দিতে পারো। আগে তো জানতাম কারেন্টের শক হয়, কিন্তু ভালোবাসার শখ কেমন করে দেয়? কথাটা শুনেই মাথাটা আবার নষ্ট হয়ে গেল। ধুরবাল, একে তো বাইরের মানুষের কাছে কথা শুনতে হচ্ছে, আবার বাড়ির ভেতরের মানুষের কাছে। শুধু জিজ্ঞেস করলাম কে বলেছে এই কথা। উত্তরটা স্বাভাবিকভাবেই তনিমার কথা আসলো। রেগে চলে গেলাম তনিমার রুমে। গিয়ে দেখি মহারানী পুতুলের সাথে বউ বউ খেলতেছে। এবার আর কোনো কথা না বলেই গিয়ে এক লাথি দিয়ে সব পুতুল লণ্ডভণ্ড করে দিলাম। তনিমা ভয়ে আটকে ওঠে। ভয়ে জড়সড় হয়ে বিছানার এক পাশে গিয়ে লুকিয়ে পড়ে। আমার মানিজ্যত নিলামে তুলে এখানে বসে পুতুলের বিয়ে দেওয়া হচ্ছে। বিয়ে মানে কি তা তুমি বুঝো? তুমি আমাকে বকলে। এতক্ষণ তো শুধু বকেছি, এবার থাপড়াবো। আমি তোমার কি কইস? তুমি আমাকে বকছো কেন? আর মানিজ্জত কি নিলামে তোলা যায় নাকি? বলত কোথাকার। মানিজ্জত কি কেউ কিনে? ওরে আল্লাহ, একে নিয়ে আমি কি করি? এর কি কোনো বুদ্ধি হবে না? তুমি ভালোবাসার শখের কথা ভাবিকে বলেছো কেন? তুমি ছাড়া তো কেউ বলার মতো নাই। বারে, সব দোষ করবে সবাই।
দোষ শুধু আমার একা হবে কেন? ভাবি তো জিজ্ঞেস করলো তুমি রাগ করে বের হয়ে গেলে কেন, তাই তো সব বললাম। তুমি ভালোবাসার শখ দিতে চাইছিলা, আর পূর্বে তখন এসে তোমাকে কথা শোনাই, আর তুমি, আমার দোষ কোথায়? তুমি আমাকে শুধু শুধু বকলে। তোমার কাছে এসে জিজ্ঞেস করবে আর তুমি সব বলে দেবে নাকি? হাত তুলে মারতে গিয়েও হাত নামিয়ে ফেললাম, কারণ এমনিতেই ভয় পাইছে। ওইসব কথা কি কেউ অন্য কাউকে বলে নাকি? কিছুটা শান্ত গলায়, কারণ ভয়ে কুকড়িয়ে গেছে, আর মেরেই বা বকেই কি হবে, যতটা সম্ভব বুঝিয়ে স্বাভাবিক করতে হবে। তারপর তনিমাকে বললাম কাউকে যেন কিচ্ছু না বলে আমাকে জিজ্ঞেস না করে, অন্তত আমি যে বিষয়ে জড়িত আছি। কি জানি কি রেখে কি বলবে। তনিমা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, তবে এখনও ভয় পাচ্ছে, তাই টেনে কাছে এনে কপালে চুমু দিয়ে বুঝালাম যাতে ভয় না পায়। মাথা গরম, তাই শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেলাম। অনেকক্ষণ সময় নিয়ে শাওয়ার নিলাম। ওয়াশরুম থেকে বাইরে বের হলাম চিৎকার চেঁচামেচি শুনে। তনিমা চিৎকার করে কাঁদছে। কাহিনীটা কি? বাইরে এসে যা শুনলাম তাতে হাসবো না কাঁদবো বুঝতেছি না। মানুষ কি এতটা বোকা হতে পারে? শুনলাম তনিমার আম্মু তনিমাকে মারছে আর বলছে, তোর জন্য কৌশিক বাবাজি রাগ করে চলে গেছিল, যাও মনে হয় আসলো, তাও আবার চলে গেছে। তুই কি করেছিস বাবাজির সাথে? আম্মু, আমি কিচ্ছু করি নাই, বিশ্বাস করো। তাহলে কোথায় গেছে, কেন গেছে, সত্যি করে বল, না হলে তোকে আজ পিটিয়ে তক্তা বানাবো। তুই কি কোনোদিন ঠিক হবি না? সারা জীবনকে বোকাই রয়ে যাবি? এখন তোর বিয়ে হয়েছে, এখন আর তোর এইসব পাগলামি সহ্য করার মতন না। তোর সব পাগলামি এতদিন সহ্য করেছি, আর না। তোর কারণে যদি জামাই কিছু করে বসে তো তাহলে তোকে মেরেই ফেলবে। এতদিন আদর দিয়ে দিয়ে তোকে বান্দর বানিয়ে ফেলেছি। বলে আরও মারছে। কিন্তু এ কি? তনিমা শুধু করে কাঁদতেছে, কিন্তু কিচ্ছু বলছে না, চুপ করে কান্না করতেছে। সমস্যাটা হলো কি তাই বুঝতে পারছি না। আমি আবার কোথায় গেলাম? আমি তো শাওয়ার নিচ্ছি। দৌড়ে গিয়ে আটকালাম শাশুড়ি মাকে, না হয় আরও মারত। আম্মা, এ কি করছেন? তনিমাকে মারছেন কেন? ও কি করেছে? আমাকে দেখে সবাই অবাক। ভাইয়া, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আর তোমার শরীর ভেজা কেন? আমি আবার কোথায় থাকবো? আমি তো ওয়াশরুমে শাওয়ার নিচ্ছি। তুমি শাওয়ার নিচ্ছিলে তা তনিমা জানে না? জানবে না কেন? আমি তো বলেই গেলাম তনিমাকে। বলা শেষ হওয়ার আগেই শাশুড়ি মা আরেক ধাপ পিটানি শুরু করলেন। কোনো মতে আটকালাম। মা, কী করছেন এসব? এত বড় শেয়ানা মেয়েকে কি কেউ মারে? মারবো না তো কি করবো এমন বোকা মেয়েকে? একটু আগেই তোমাকে রুমে ঢুকতে দেখলাম, নাস্তা করার জন্য তোমাকে ডাকতে আসছিলাম রুমে, এসে দেখি তুমি নেই। তনিমাকে জিজ্ঞেস করলাম তোমার কথা, তুমি কই গেছো? তনিমা আমার কথার কোনো উত্তর দিচ্ছিল না। অনেকবার জিজ্ঞেস করেছি, তবুও মহারানীর নিশ্চুপ। আমি তো জানি আমার মেয়ে কেমন, নিশ্চয়ই কোনো ঝামেলা পাকিয়েছে, তাই হয়তো তুমি আর রাগ করে আবার চলে গেছো, তাই ওরা শিক্ষা দিচ্ছি। কিন্তু মা, আমি তো কোথাও যাইনি, গোসল করলাম। সেটা তো এখন দেখলাম, এই কথাটা আগে বললে তনিমার কি এমন ক্ষতি হতো? তাহলে কি আর এত রাগারাগি করতে হতো, নাকি ওরে মাইর খেতে হতো? এই তনিমা, আমি না তোমাকে বলেই ঢুকলাম যে শাওয়ার নেব? তাহলে আম্মু এতবার জিজ্ঞেস করছেন তবু বলোনি কেন? তোমরা কি আমাকে সবাই পাগল ভেবেছ? এই বিয়েটা হওয়ার পর থেকেই যত ঝামেলা হয়েছে। তোমার কথা না শুনলে তুমি বকো, শুনলে আম্মু মারে। আমাকে আগে কখনো কেউ মারতো না, তুমিও বকতা না, আর বিয়ের পরে সবাই। এই সবসময় ভ্যাবা করবে না তো, ভেড়ার মতো বাচ্চাদের মতো কান্না করবে না। সবসময় ভালো লাগে না। কি হয়েছে সেইটা আগে বলো। আমার কোন কথা রাখতে তুমি মার খেলে? কেন কেন? তুমি একটু আগেই না বললা তোমার কথা যেন কাউকে কিছু না বলি? তুমি বলছো বলেই তো আমি কাউকে কিছু বলিনি। তোমার কথা বলে দিলে তো আবার তুমি আমার সাথে রাগারাগি করতা। যত দোষ নন্দ ঘোষ, বলেও দোষ, না করলেও দোষ। ওরে আল্লাহ, তুমি আমারে বাঁচাও এই পাগলির হাত থেকে। কিসের মধ্যে কি টানছে? আমি কি এই কথা বলতে মানা করছি নাকি? তুমি আবারও বকলা? তাহলে তুমি কোন কথা বলতে মানা করছো? সবসময় কাঁদবে না তো, রাগ উঠতেছে কিন্তু। আমি তো তোমাকে বলা যাবে না, লজ্জার কথা তো। এখন কি হলো বলো, কোনটা বলতে মানা করছো? তোমরা সবাই পচা, আমাকে অকারণে বকলে।
না, একে নিয়ে তো আর পারছি না, কি করে বোঝাই কোনটা বলা যাবে আর কোনটা বলা যাবে না। এখন তো নিজেরই কাঁদতে ইচ্ছে করছে। ও আল্লাহ, জমিনটা ফাঁক করে দাও, টুপ করে ঢুকে যাই, না হয় রশি ফালাও, রশি ধরে উপরে চলে যায়। আমার সব মানিকজুদের ফালুদা বানাচ্ছে। পূর্বে বিষয়টা আন্দাজ করতে পেরে সবাইকে নিয়ে বাইরে চলে গেল, আর আমাকেও নাস্তা করার জন্য নিচে নামতে বলল। কি আর করার, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে একসাথে। নিচে নামলাম, খাবার টেবিলে গিয়ে বসতেই তনিমা ওর চেয়ার ছেড়ে এসে আমার কোলে বসে পড়ল। রাগে মাথা ফেটে যাচ্ছে, শ্বশুরবাড়ি এসেছি মজা করতে, আর আমার উপর উঠে কাঁঠাল ভাঙছে আমার একমাত্র বোকা বউটা। সরে বসতে বলাতে আরও শক্ত করে চেপে বসলো। এবার আমাকে খাইয়ে দাও। রাস্তায় তনিমার বান্ধবীদের সাথে দেখা। তনিমা ওর বান্ধবীকে দেখে এমনটা রিয়েক্ট করবে তা কল্পনাও করতে পারিনি, যার জন্য ওদের বাড়ি থেকে দ্রুত আমাদের বাড়ি আসতে বাধ্য হই। আশা, কেমন আছিস? ভালো। তুই? কেন, দেখে বুঝতেছিস না কেমন আছি? এটা আমার বর, দেখেছিস কত কিউট। তাই নাকি? বাহ, সুন্দর তো। আলহামদুলিল্লাহ। ভাইয়া কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তা কোথায় যাচ্ছেন? কিরে আশা, শৈতান পেতনি, রাক্ষসী, আমার বরকে দেখে কি তোর প্রেম করার শখ জাগলো নাকি? আয়, আজ তোর মাথা চুল ছিঁড়ে তোকে উলঙ্গ করব। তনিমার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এতদিন যা করেছে তা মানতে কষ্ট হলেও মেনে নিয়েছি, কারণ সবটা আমার উপর দিয়ে গেছে। কিন্তু আজ সকলের সামনে ওর নিজের বান্ধবীকে, না, এটা মানা পসিবল না। উপস্থিত সবাই কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। আশা তো লজ্জায়। তনিমা, কি সব জাদা বলছ? সব কিছুর কিন্তু একটা লিমিট আছে, এটা কিন্তু লিমিট ক্রস হয়ে যাচ্ছে। ওগো শুনছো, তোমার সব কথা আমি রাখবো, কিন্তু আজ ওরে উলঙ্গ করে চুল ছিঁড়েই ছাড়বো। তুমি জানো না ও তোমাকে নিয়ে কত মজা করেছে। সেই স্কুল লাইফ থেকে ওরা প্রেম করতো, পার্কে যেত, এটা ওটা করতো। আমি কোনো কিছুতে যাইনি বলে আমাকে সব সময় অপমান করতো। আশা, ওর এক ভাইয়ের সাথে আমাকে প্রেম করতে বলেছিল, করি নাই বলে সবার সামনে আমাকে যা খুশি তাই বলেছিল। আমি নাকি বোকা, আমি নাকি পাগল, আমার মধ্যে নাকি প্রেম ভালোবাসা নেই, আমি নাকি ভিন্ন গ্রহের মানুষ, আমাকে নাকি কেউ কোনো দিন ভালোবাসবে না, কোনো দিন নাকি আমার বিয়ে হবে না, যদি কোনো দিন বিয়ে হয় সেদিন নাকি ও উলঙ্গ হয়ে ঘুরবে। আমার বরকে দেখাতে পারলে আমি ওর চুল ছিঁড়লেও কিচ্ছু বলবে না। আজ কি হলো? আমি আজ আমার বরকে দেখাইলাম, ওরে এখন উলঙ্গ হতে বলো, না হয় আমি নিজেই কিন্তু করে দেব। বুঝতে পারছি হয়তোবা আশা বেশি জ্বালাইছে, কষ্ট দিচ্ছে তনিমাকে, আর সেই কষ্টে হয়তোবা এরকম রাগ দেখাচ্ছে। কারণ তনিমা আর যাই করুক এমন বিহেভ করার মতো মেয়ে না, কিন্তু তারপরেও এটা মেনে নেওয়া পসিবল না। হাজার হলেও এটা আশার সম্মানের ব্যাপার, তাছাড়া আমার সম্মানের বিষয়। দেখো তনিমা, এবার কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। তোমার বান্ধবীরা বিয়ের আগে কী করেছে সেটা আমার দেখার বিষয় না। আর বান্ধবীরা মজা করে অনেক কথাই বলে থাকে, সব কথা মনে রাখতে নেই। যাই বলুক সেই কথা মনে রেখে তুমি আমার সামনে তোমার বান্ধবীকে অপমান করতে পারো না। এখানে আমারও সম্মানহানি হচ্ছে। রাগ করেই কথাগুলো একদমে বললাম। বাহ বাবা বাহ, কি দারুণ! তোমার দেখছি আমার যে ওই ডাইনিটার জন্য বেশি মায়া। তাহলে আমাকে বউ না বানিয়ে আশাকেই বউ বানাতে। না, এবার আর মানতে পারলাম না, তাই ঠাস ঠাস করে 3টে থাপ্পড় বসিয়ে দিলাম গালে। আর তাতে হু হু করে কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে বাড়িতে এসে পড়লো, আমাদের সবাইকে রেখেই। যাক, তাতে কি হয়েছে, এমন পাগলামি সবসময় মেনে নেওয়া পসিবল না। তনিমা চলে আসার পর আশার কাছে ক্ষমা চাইলাম তনিমার ব্যবহারের জন্য। আশাও লজ্জা পেয়ে নিজের ভুলের কথা স্বীকার করে অনুতপ্ত হলো। তনিমাদের বাড়ি ফিরতে কিছুটা লেট করলাম, কারণ পাগলিটাকে শাস্তি দেওয়া উচিত, না হয় পরবর্তীতে আবারও এমন ভুল করবে। বাইরে আরও অনেক কিছু ঘোরাঘুরি করে বাসায় এসে দেখি হুলস্থুল কাণ্ড। আব্বু এসেছেন আমাদের বাড়ি ফিরিয়ে নিতে, তো এসেই দেখেছেন তনিমার কান্নাকাটি। ব্যাস হয়ে গেছে, ওনার আদরের বৌমার কান্না শুনে ভ্যাল অবস্থা। হাতের লাঠি নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন পেদানোর জন্য। বাড়িতে আসা মাত্রই শুরু হয়ে গেল। ওই হারামজাদা, তোকে না কতবার করে বলছিলাম তনিমাকে কিছু বলবি না, এবার সরাসরি গায়ে হাত। এদিকে তনিমাও যেমন পারছে তেমন করেই নালিশ জানাচ্ছে। আমাদের সাথে ঘুরতে যাওয়া পূর্বী সহ সবাই আব্বুকে আসল বিষয়টা বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ।
এমনকি এক পর্যায়ে তনিমাও অনেক বোঝানোর চেষ্টা করতেছে যে আসলে দোষটা তনিমারই ছিল। এমনকি এই শ্বশুরবাড়ির সবাই আব্বুকে বোঝানোর চেষ্টা করতেছে যে তনিমার দোষ, কারণ ও এ বাড়িতে আসার পর থেকে একের পর এক কাহিনী করেই যাচ্ছে, কিন্তু আব্বু বোঝার পাত্র না। আমি এত শত বুঝি না। কষিয়ে আমার বৌমার গায়ে হাত তুললি সেটার জবাব চাই। যত দোষ করেছিস না কেন, গায়ে হাত তুললি কিসের জন্য সেটা আমি জানতে চাই। আব্বু, আপনি বোঝার চেষ্টা করতেছেন না কেন? সবার সামনে তনিমা ওর বান্ধবীকে কথা শেষ হতে দিল না। তার মানে তুই বোঝাতে চাচ্ছিস তনিমার চেয়েও তোর বান্ধবীর কাছে প্রাধান্য বেশি। ওকে থাক তুই তোর বান্ধবীকে নিয়ে। আমার বাড়ির দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ, আর কখনো ভুলেও আমার বাড়িতে পা দিবি না। মনে থাকে যেন, কথাটা যেদিন তুই নিজের শুধরাতে পারবে সেদিন বাড়িতে আসবি, না হয় তুই আমার মরা মুখ দেখবি। ওকে, আপনার মরতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি, আর যাব না কোনোদিন আপনার বাড়িতে। আর আপনিও শুনে রাখেন, আপনার যে আদরের বৌমার জন্য আমাকে বের করে দিলেন, সে যদি ভালো না হয় তাহলে আমিও কোনোদিন আসবো না আপনার বাড়িতে। বলেই কোনো কথা না বাড়িয়ে যে পোশাকে ছিলাম সেই পোশাক পরেই বের হয়ে আসলাম। হয়েছে, দেখছি অনেক নাটক, আর সহ্য করব না। পাগলির জন্য আমাকে যখন পারে তখন বকবে, বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেবে। দরকার নেই ওই বাড়ির। আমি কি কম চেষ্টা করেছি তনিমাকে স্বাভাবিক করতে? চলে আসলাম। পিছন থেকে যদিও সবাই আটকানোর চেষ্টা করছিল, আব্বু বাদে সবাই, কিন্তু কারো কথা শুনবো না। তনিমা তো হাউমাউ করে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিল। আব্বুর হাতে পায়ে ধরেছিল আমাকে আটকানোর জন্য, কিন্তু আব্বুও শোনেননি, আমিও না। যদিও পাগলিটার জন্য অনেক কষ্ট হচ্ছিল। সত্যি বলতে কেমন যেন একটা আবেগ কার করতেছিল এই কয়দিনেই। কিন্তু আমাকে যেতেই হবে, কত অপমান সহ্য করব। তাছাড়া সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, আমি থাকা অবস্থায় তনিমা যে আমাকে কখনোই বোঝার চেষ্টা করবে না, স্বাভাবিক হবে না, তা বোঝা শেষ। এবার লাস্ট ট্রাই, দূরে গিয়ে দেখে কী হয়। আমি জানি তনিমা আমাকে অনেক লাভ করে, সো আমার জন্য হলেও তনিমা নিজেকে স্বাভাবিক করবে। আজ প্রায় 6 মাস হতে চলেছে বাড়িতে যায়নি। প্রথম 15 দিন তো কোনো যোগাযোগ রাখিনি, তবে প্রথম যেদিন যোগাযোগ করলাম সেদিন তনিমার এমন কান্না, এতটা মায়া ভরা কণ্ঠে, এতটা আবেগ নিয়ে কান্না করে আমাকে বাড়ি ফিরে যেতে বলেছিল, যা সত্যি আমাকে ভাবিয়ে তুলেছিল। কি করে এতটা পরিবর্তন হতে পারে মাত্র 15 দিনে? সেদিন 15 দিন পর প্রথম যোগাযোগ করলাম, ফোন দিলাম আম্মুর নাম্বারে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? বাবা, তুই কোথায় আছিস? কি করছিস? বাবা, তোর আব্বুর ভুলের কারণে আমাদের কেন শাস্তি দিচ্ছিস? বাবা, তুই বাড়ি ফিরে আয়। একবারও কি তোর মায়ের কথা মনে পড়ে না? তোর মায়ের যে কষ্ট হচ্ছে তা কি বুঝতে পারছিস না? আজ 15 দিন হলো, একটা বারও খবর নিলি না, বেঁচে আছি নাকি মরে গেছি। বাবা, তুই কবে বাড়ি আসবি? তোকে দেখার জন্য যে মনটা ছটফট। আবেগময় কণ্ঠে কান্না করতে করতে একদমই কথাগুলো বলল আমাকে, কিছু বলার সুযোগ না দিয়েই। আম্মু, আপনি অযথা চিন্তা করছেন, আমি তো এখন আর ছোট নেই। আর হ্যাঁ, আমি ভালো আছি, ঢাকাতে আছি, একটা জব করছি, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি চিন্তা করবেন না, নিয়মিত ওষুধ খাবেন, খাবার খাবেন, সময় হলে ঠিক চলে আসব। কথা শেষ হওয়ার আগেই ভাইয়া তারপর ভাবি একে একে ফোন দিয়ে যাচ্ছে। সবার একই কথা, আমি কেন তাদের সাথে যোগাযোগ করি নাই, কই আছি, কেমন আছি, কি করছি, কবে আসবো বাড়ি, রাগ না করে যেন আজই চলে আসি, ইত্যাদি ইত্যাদি। যদিও আব্বুর সাথে কথা হয়নি প্রথম দিন, তবে সবার শেষে কথা হলো তনিমার সাথে। কথার শুরুতে কেমন যেন গম্ভীর আর নীরব কণ্ঠে শুরু করলো তনিমা, কিছুটা অধিক সুখে পাথর হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু আস্তে আস্তে। তুমি কেমন আছো? তুমি এতটা স্বার্থপর কিভাবে হতে পারলে? তুমি কবে আসবে? তুমি তো এমন ছিলে না আগে। আমার ভুলগুলো কি এতটাই বেশি যে যা ক্ষমা করার যোগ্য ছিল না? ওগো, শুনছো? তুমি প্লিজ বাড়ি ফিরে এসো। তুমি বিশ্বাস করো, আমি আর জীবনেও কখনো তোমার নামে বিচার দিব না, কাউকে তোমার প্রসঙ্গে কোনো কথা বলবো না। তুমি যা বলবে তাই করব, কখনো তোমার কথার অবাধ্য হব না, কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে যাব না। আমি মরে যাব তোমাকে দেখতে না পেয়ে। তুমি জানো না আমার কতটা কষ্ট হচ্ছে। আমি তোমার 2টি পা ধরে ক্ষমা চাই, প্লিজ আমাকে মাফ করে দাও।
তুমি বাড়ি ফিরে আসো। আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি জানো না কতটা কষ্ট হচ্ছে, নিজেকে কতটা অপরাধী মনে হচ্ছে, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে, দম বন্ধ হয়ে আসতেছে। প্লিজ তুমি ফিরে আসো। দরকার হলে আমি চলে যাবো এই বাড়ি থেকে, আর আসবো না কখনো তোমার কাছে, তবুও তুমি ফিরে আসো। বোকা বউটার মুখে এমন কথা শুনে সত্যি আমি নিজের চোখের পানি আটকাতে পারলাম না। এতটা আবেগ নিয়ে কথাগুলো বলেছে যে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। ইচ্ছে করছে এক্ষুনি ছুটে চলে যাই, কিন্তু হাজার ইচ্ছে সত্ত্বেও যেতে পারলাম না। তার পিছনে 3টে কারণ। প্রথম কারণ, আব্বু এখনও আমাকে যেতে বলেনি একবারও। আমি ওনার সাথে রাগ করে এসেছি, উনি না বললে আমি ওনার বাড়িতে যাব না। দ্বিতীয় কারণ, চাকরি। চাকরি, কারণ এখন চাকরি করি, মন চাইলেই যেতে পারবো না। তাছাড়া মুন্নার রিকোয়েস্টে মুন্না যে অফিসে চাকরি করে সেই অফিসেই গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি নিয়েছি, মন চাইলেও যেতে পারবো না। আর তৃতীয় ও প্রধান কারণ হচ্ছে তনিমা নিজে। ও যে মাপের বোকা, তাতে ওর বলা কথাগুলো ওর যে তাতে সন্দেহ আছে যথেষ্ট পরিমাণ। মানে ওরে যে অন্য কেউ বলাচ্ছে না বা অন্য কারোর বুদ্ধিতে বা শুনে কথা বলছে না, তার কোনো গ্যারান্টি নাই। তাই মুন্না বলল যাতে এখনই না যায় বাড়ি, আর কিছুদিন পরে যেতে বলল। যদি তনিমার কথাগুলো মনের কথা হয়ে থাকে, তবু এত তাড়াতাড়ি গেলে আবার আগের মতন বোকামি শুরু করবে, পাগলামি শুরু করতে পারে, ভুলে যেতে পারে এখনকার কথাগুলো। তাই আমার নাকি উচিত হবে আরও কিছুদিন পরে যাওয়া। দূরে থাকলে তনিমার আমার প্রতি ভালোবাসা ফিলিংস বাড়বে, আর তাতে একদিন পুরোপুরিভাবে স্বাভাবিক হয়ে উঠবে, আর 10টা মানুষের মতো জীবন পরিচালনা করতে পারবে। সংসার কি, জীবন কি, স্বামী স্ত্রী কি তা বুঝতে পারবে দূরত্বের বিরহে। তাই আপাতত আমার না যাওয়াটাই বেটার হবে। সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিলাম এখন বাড়ি যাব না, আরও কিছুদিন, মানে 1 মাস পরে যাব। তাতে আমার যত কষ্টই হোক, আর তনিমা যতই পাগলামি করুক না কেন, তবে যোগাযোগ রাখবো নিয়মিত। তাহলে তনিমার চালচলন বুঝতে সুবিধা হবে। আজ বাড়ি যাচ্ছি প্রায় 6 মাস পরে। যদিও ইচ্ছে ছিল 1-2 মাস পরেই যাব, কিন্তু তা আর হয়নি। শালার চাকরি আমাকে বাড়ি থেকে আরও অনেক বেশি দূরে রেখে দিল। ঠিক 2 মাস হওয়ার পরেই যেতে চাইছি, ঠিক তখনই অফিসের বস এসে জানান আমাকে একটা কাজের জন্য কাতার যেতে হবে, তাও আবার সেই দিনেই। আর কাতারে 3 মাস থাকতে হবে। আমার অনিচ্ছা সত্ত্বেও যেতে বাধ্য হলাম, আর কাতারে গিয়ে 3 মাসের জায়গায় 4 মাস লেগে যায় প্রজেক্ট শেষ হতে। কাতারে যাওয়ার আগে তনিমা রোজ ফোনে কথা বলতো, কিন্তু কাতারে যাওয়ার পরে একদিনও কথা বলেনি তনিমা। এর মাঝে সবার সাথেই কথা হয়েছে। আব্বু তো রোজ ইমোতে ফোন করে খোঁজ নিত, তাড়াতাড়ি চলে আসতে বলতো, কিন্তু তনিমাকে কোনো দিন পাইনি কথা বলার জন্য। বিভিন্ন সময় বিভিন্ন বাহানা দিয়ে এড়িয়ে যেত সবাই। আমি জানি সবটা রাগ, অভিমান তনিমার। বাড়ির যত কাছে চলে আসছি ততই হার্টবিট পালস বেড়ে যাচ্ছে। কতদিন পরে তনিমাকে দেখব, বাড়ির সবাইকে দেখব। সত্যি বলতে আমি আগে কখনো বাড়ির বাইরে থাকি নাই। বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। বাড়ির গেটের কাছে সবাই অপেক্ষা করছে আমার জন্য। মোটামুটি বরণ করার মতন অবস্থা। আসলে বাড়ির ছেলে বাড়ি ফিরেছে সেই খুশিতে আর কি। সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু তনিমার কোনো খবর নেই। তনিমাকে দেখতে পাচ্ছি না। বুঝেছি বোকা বউটা আমার দুষ্টু বউ হয়ে গেছে। সবার সাথে কুশল বিনিময় করে বাড়ির ভেতর গেলাম, কিন্তু একই বাড়ির ভেতরে গিয়েও তনিমাকে দেখতে পাচ্ছি না। সবগুলো রুমে খুঁজলাম তনিমাকে, কিন্তু কোথাও তনিমার দেখা নেই। এমনকি কেউ তনিমার কোনো খোঁজ খবরও দিচ্ছে না কোথায় আছে। সময় যত বেড়ে যাচ্ছে বুকের ভেতর কেমন যেন খা খা করতে শুরু করেছে। আমার মন শুধু বারবার তনিমাকে খুঁজে যাচ্ছে। আস্তে আস্তে ভয়ের মাত্রা বেড়ে যাচ্ছে। গত 4 মাসে তনিমার কোনো দেখা বা খোঁজ পাইনি, কথাও হয়নি। সবাই তনিমার কথা জিজ্ঞেস করার পর শুধু এড়িয়ে গেছে, কিছু না বলে। তাহলে কি তনিমার কোনো ক্ষতি বা কোনো সমস্যা হলো? তাহলে কি? পারছি না, মাথাটা ছিঁড়ে যাচ্ছে, প্রচুর ব্যথা করতেছে। মাথা এতটা খারাপ আগে কখনো লাগেনি। কেমন যেন অজানা এক আতঙ্ক গ্রাস করে নিচ্ছে সারা শরীর। মনে হচ্ছে এই বুঝি আমার প্রাণ পাখিটা উড়াল দেবে আকাশে। যত সময় এগিয়ে যাচ্ছে ততই বুকের ভেতর চিনচিন করে ব্যথাটা বেড়ে যাচ্ছে। কেউ মনে হয় হাতুড়ি দিয়ে পিটাচ্ছে বুকের ভেতর। দপদপ করে শব্দ হচ্ছে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। যদি সত্যি তনিমার কিছু হয়ে থাকে তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আজ 7টার দিকে মেইন দরজায় কড়া ঢাললো কেউ। কলিং বেলের শব্দ শোনা মাত্র দৌড়ে গেলাম দরজা খুলতে। গিয়ে দেখে শ্বশুরবাড়ির সবাই এসেছেন আমাকে দেখতে, শুধু পূরবী আর তনিমা ছাড়া। কষ্টটা আরও বেড়ে গেল। না, এবার আর পারলাম না। ভাবিকে জিজ্ঞেস করে ফেললাম, তনিমা কোথায়? ভাবি উত্তরে কিছু বলল না, শুধু মুচকি হাসলো, মুচকি হেসে চলে গেল, কোনো কথা বলল না। আমি ভাবির এই মুচকি হাসার কারণ বুঝতেছি না, কিছু মাথায় ঢুকছে না। তনিমার কিছু হলে তো ভাবির হাসার কথা নয়। হাসার কারণটা কি তাহলে? চুপচাপ সোফায় বসে চিন্তা করতেছি।
কি করতে করতে আমার সাথে কি করতে চাচ্ছে, আমার সাথে সবাই আমার সাথে এমন করতেছে কেন? তনিমার কথা কেউ কিছু বলতেছে না কেন? আর তনিমা কোথায়? ও তো আমার কল আসার কথা শুনে দৌড় আসার কথা, কিন্তু তনিমার কোনো দেখা নেই। রাত 8টার দিকে কলিং বেলে আবার আওয়াজ। দৌড়ে গেলাম, গিয়ে দেখি পূর্বী এসছে। পূর্বে কি দেখে যেন আমার প্রাণ পাখি ফিরে আসলো শরীরে, কিন্তু তনিমাকে দেখতে পাচ্ছি না। তাকাতাকি করছি এদিক ওদিক। আমার তাকাতাকি করা দেখে তনিমা হু হু করে হেসে দিল। কি জিজু, কাকে খুঁজছো? এখন বলছো কেমন লাগে? তুমি তো 6 মাস ফাঁকি দিয়েছো, আর আপু তো মাত্র কয়েক ঘন্টা। প্লিজ পূর্বী, মজা বন্ধ করো। আগে বলো তনিমা কোথায়, আমি ওকে দেখতে চাই। বারে কই মজা করলাম? আমার জিজু যে এতদিন ফাজলামি করেছে তার কোনো নামগন্ধ না। আর আমরা একটু করলেই দোষ, এর জন্য ছেলেদের দেখতে ইচ্ছা করে না। এতদিন কই ছিল তোমার ভালোবাসা? একবারও তো আমার আপুটাকে দেখতে আসোনি, আর এসেই উৎপাত শুরু করে দিয়েছো। বলবো না আপু কোথায় আছে, তুমি নিজেই খুঁজে নাও। পূর্বী প্লিজ, লক্ষ্মী বোনটি আমার, প্লিজ তুমি বলো তোমার আপু কোথায়। আমার দেরি সহ্য হচ্ছে না। তুমি তো জানো আমি কাজে বিজি ছিলাম, যার কারণে আসতে পারিনি। প্লিজ। হয়েছে, আর পাম দিতে হবে না। তোমার বউকে আমি নিয়ে যাইনি, কোথাও রেখেও আসিনি, আমার সঙ্গে নিয়ে আসছি। এই তোমার ভালোবাসা? ভালোবাসা থাকলে ঠিকই খুঁজে বের করতে পারতে। পেছনেই লুকিয়ে আছে, দেখো ভালো করে। গ্রুপের কথা শেষ হওয়ার আগেই আমি দৌড়ে ওর পেছনে চলে গেলাম। গিয়ে দেখি তনিমা মাথা নিচু করে কাঁদতেছে, কোনো কথা বলতেছে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, মাথা তুলে আমার দিকে তাকাচ্ছে না। তনিমাকে দেখে যে আমার কতটা ভালো লাগছে, হৃদয়ের ভেতর স্পন্দন শুরু হয়ে গেছে। ভালো লাগার বলে বোঝাতে পারবো না। কাপা কাপা হাত ধরে তনিমার গালে হাত রাখলাম। হাত রেখে তনিমার মুখটা উপরের দিকে তুললাম। তনিমা তো চোখ বন্ধ করে ফেললো। জানি না এটা কি লজ্জায়, নাকি রাগে, নাকি ভালোবাসা, নাকি এতদিন পরে দেখার অভিমানে। তনিমার বন্ধ চোখের পাতা কাঁপছে, তবে চোখ খুলছে না। চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে, আর তার গাল বেয়ে নেমে নেমে যাচ্ছে। এতটা ভালো লাগা আর কষ্ট কাজ করতেছে, যা বলে বোঝাতে পারবো না। আমার বউটাকে এতটা সুন্দর লাগছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। বিশেষ করে এই কান্নামাখা লজ্জামাখা মুখটা। 6 মাস আগে যখন চলে গেছিলাম, তার চেয়ে এখন দেখি বেশি সুন্দর লাগছে। জানি না কিসের জন্য, আর কেমন যেন একটা পরিবর্তন লাগতেছে ওর মুখে। জানি না কিসের জন্য পরিবর্তন লাগতেছে এতটা। তনিমার মুখের দিক থেকে চোখ যেন সরাতে পারছি না। কেমন যেন একটা আকর্ষণ কাজ করতেছে। ইচ্ছে করছে এখন জড়িয়ে ধরি পাগলি বউটাকে, বোকা বউটাকে। ইচ্ছে করছে এখনই জড়িয়ে ধরি এতদিনের জমে থাকা বুকের ভেতর কষ্ট, আবেগ, ভালোবাসা, অনুভূতিগুলো প্রকাশ করে চিৎকার করে সারা দুনিয়াকে জানিয়ে দেই আমি আমার লক্ষ্মী বোকা বউটাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। আমার কল্পনার গুড় কাটে পূরবীর ধাক্কা পেয়ে। কি জিজু, কি দেখো? আমি যে এখানে আছি তা কি ভুলে গেছো তোমরা? রোম্যান্স করো পরে। আমি যে এখনো ঘরের ভেতরে ঢুকতে পারিনি, আপু যে ঢুকতে পারিনি, সেই খেয়াল কি তোমার আছে? আমাদেরকে বাইরে দাঁড় করে রাখবা? এত কষ্ট করে আপুকে হোস্টেল থেকে নিয়ে আসলাম কি বাইরে দাঁড়িয়ে থাকার জন্য? হোস্টেলে মানে? ও ভাইয়া, তোমাকে তো বলাই হয়নি। তুমি যেদিন কাতার চলে গিয়েছিলে সেই দিন আপু রাগ করে হোস্টেলে চলে গেছে। এতদিন কারোর সাথে কোনো যোগাযোগ করেনি, কারোর সাথে দেখাও করেনি। বলেছিল তুমি যতক্ষণ পর্যন্ত না আসবে বাংলাদেশে ততদিন পর্যন্ত আপু কারোর সাথে দেখা করবে না, আসবে না বাড়িতে। আমাদের বাড়িতেও না, কারোর সাথে দেখা করবে না, যোগাযোগ করবে না। আজ তুমি এসেছো শুনে আপু চলে এসেছে। অবশ্য আমিও আপুকে নিয়ে আসতে গিয়েছিলাম, যার কারণে আমাদের আসতে লেট হয়েছে। এবার ঢুকতে দাও তো, বাইরে কতক্ষণ দাঁড় করে রাখবে? রোম্যান্স পরে করো, আগে ঢুকতে দাও। আমি লজ্জা পেয়ে পথ থেকে সরে দাঁড়ালাম। খেয়াল করলাম তনিমাও লজ্জায় লাল হয়ে গেছে, মাথা নিচু করে রাখছে, তবে মুচকি মুচকি হাসতেছে। তনিমাকে ভিতরে নিয়ে আসলাম হাত ধরেই, তবে বারবার হাত ছুটানোর চেষ্টা করতেছে। হয়তো লজ্জা পাচ্ছে, কারণটা ওরে দেখেই বোঝা যাচ্ছে, লজ্জায় লাল হয়ে আছে। তনিমা আসার পরে আব্বু আমাকে যথেষ্ট কথা শোনাইলেন তার স্বাভাবিকগত দিক থেকে। আমার জন্য নাকি তার বৌমা তাদের ছেড়ে হোস্টেলে থেকেছে, কষ্ট করেছে, আর আমি যে বাইরে ছিলাম তার কোনো নামগন্ধই নেই, থাকবেও না। যাই হোক, এসব আর ভাবি না। আমার লক্ষ্মী বউটা তো বোকা বউ থেকে চালাকে পরিণত হয়েছে, এটাই অনেক। রাতে একসাথে খাইলাম সবাই। তনিমা আর আগের মতন কোলে এসে বসলো না, খাইয়ে দিতে বললো না। খুব মিস করতেছি ওর পাগলামিগুলোকে।
এমনকি খাওয়ার সময় বা আগে পরে একটা কথাও বললো না। খাওয়া শেষে সবাই আড্ডা দিতে বসলাম বাসার ছাদে। এখানেও তনিমা নীরব, একটাও কথা নেই। শুধু মাঝে মাঝে আমার দিকে আর চোখে তাকায় আর মুচকি মুচকি হাসে, একটা কথাও বলে না। আমি তাকানোর সাথে সাথে চোখ সরিয়ে নেয়, এমন একটা ভাব নেয় যেন আমাকে সে দেখেইনি। তনিমার সাথে চোখাচোখি দুষ্টামিগুলো ভালোই হচ্ছে, বেশ ভালোই ফিলিংস হচ্ছে। যদিও আমরা একে অপরের থেকে কিছুটা দূরে বসেছি, সামনাসামনি বসে আছি। রাতে আড্ডা শেষ, 11টার দিকে আমরা সবাই নিচে নামি, যে যার রুমে চলে যাই। তনিমাও আমার পিছনে পিছনে আমার সাথে আমার রুমে আসে। আমি তনিমাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরতে চাই, ঠিক তখনই তনিমা দৌড়ে রুম থেকে পালিয়ে যায়। কি ব্যাপার, কি হলো? এটা কি রাগ নাকি লজ্জা নাকি বোকাশি আগের মতো? তুমি আর ফিরে আসার পথ পানে চেয়ে খাটের উপর বসে আছি, তাও প্রায় ঘন্টাখানেক হয়ে গেল, কিন্তু তনিমার কোনো দেখা নেই। মহারানীর আসার কোনো নামগন্ধ পর্যন্ত নেই। পূরবী এসে আমাকে রুম থেকে বের করে দেয়। কেন বের করলো জানি না। আমিও ছাদে গিয়ে চিন্তার মগ্ন, কী হচ্ছে এসব। প্রায় 1.5 ঘন্টা পরে পূরবী আমাকে ডেকে আনে ছাদ থেকে। পূর্বে পিছন থেকে আমার 2 চোখ বন্ধ করে নিয়ে প্রবেশ করে। রুমে ঢুকে চোখ খুলে দিয়ে সারপ্রাইজ বলে চিল্লায় ওঠে। এত জোরে চিৎকার শুনে কিছুটা তো ভয় পেয়ে গেছিলাম। চোখ মেলে তাকাতেই পৃথিবীতে বেঁচে থাকার জীবনকাল এ সবচেয়ে বেশি বড় অবাক হয়ে গেলাম। পুরো রুমটা ফুলে ফুলে সাজানো, ফ্লোরে অনেকগুলো ক্যান্ডেল জ্বালানো, দেখে মনে হচ্ছে বাসর ঘর। অবাক না হয়ে পারলাম না। আমার লক্ষ্মী বউটা, বোকা বউটা নতুন বউ সাজে খাটের উপরে বসে আছে, মাথায় ঘুমটা দিয়ে। আর এদিকে ভাবি এসে আমাকে নতুন পাঞ্জাবি পাজামা দিয়ে গেলেন। দ্রুত পরে নিতে বললেন ওয়াশরুমে গিয়ে। কী হচ্ছে কিছুই বুঝতেছি না, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। তবুও তাদের কথা মতো ওয়াশরুমে গেলাম পাঞ্জাবি পাজামা পরতে। পড়া শেষ, বের হতে যাব, তখন দেখে দরজা বাইরে থেকে আটকানো। ভাবি বলতেছে টাকা না দিলে নাকি দরজা খুলবেন না, আমাকে ওয়াশরুমে আটকে রাখবেন। আপনারাই বলেন তো কী জ্বালা, বিয়েটা কি নতুন করছি নাকি? যদিও বাসর নতুন করেই হবে, আর ওনারাই তো জোর করে ওয়াশরুমে পাঠালেন। টাকা নিয়ে ঢুকছি নাকি ভিতরে? আপনারাই বলেন কেমনে টাকা দেব, কে শোনে কার কথা? শেষ পর্যন্ত মীমাংসা হলো আমি বাইরে এসে ওদের টাকা দেব, তাও পুরো 10,000 টাকা। শেষ, আমি শেষ, পুরাতন বিয়েতে নতুন করে খরচা। যাই হোক, দরজা খুলে দিল, রুমে ঢুকতে পারলাম, টাকাও দিলাম। আমাকে রুমে দেখে বাহির থেকে দরজা আটকিয়ে দিল পূরবী আর ভাবি। দরজার অপাশ থেকে ভাবি বলতেছেন, দেবরজি এবার কিন্তু বিড়াল মারতেই হবে। বিড়ালের কথা শুনেই বুকের ভিতরটা চিনচিন করে উঠল। কি জানি তনিমা আবার কি শুরু করে। আগের বারের কাহিনী তো ভুলি নাই, কিন্তু না, কিচ্ছু বলল না, শুধু মুচকি হেসে ভাবিকে বলল, ধুর ভাবি, তুমি কি যাবে নাকি? কেন গো, দেরি কি সহ্য হচ্ছে না নাকি? তুমি না ভাবি। তনিমার লজ্জা পাওয়া দেখে হু হু করে হেসে দিলাম, কিন্তু পরক্ষণেই তনিমার চাহনি দেখে মুখ বন্ধ করে ফেললাম। মনে হচ্ছে আমাকে গিলে খাবে। আমি তনিমার পাশে বসে তনিমার গালে হাত রেখে মাথা তুললাম। তনিমা কেমন করে যেন কেঁপে উঠল, সাথে লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। তনিমার ঠোঁট কাঁপছে, ইচ্ছে করছে এখনই ঠোঁট জোড়া নিজের করে নেই। শিহরণ জাগাচ্ছে মনে, আকর্ষণ করছে ঠোঁট জোড়া। কিন্তু না, তনিমার সাথে অনেক কথা আছে, অনেক ভুল করেছি, তার ক্ষমা চাইতে হবে। তনিমা সরি। তনিমা সরি বলতেই ওর নিজের হাত দিয়ে আমার মুখ বন্ধ করে দেয়। আজ কোনো অতীত নিয়ে কথা হবে না। আমি চাই না আমাদের দ্বিতীয় বাসর রাতে আগের রাতের মতো নষ্ট হোক। বলে নিচ থেকে কপালে কিস করলো আমার। আমিও কথা না বাড়িয়ে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে দিই। কিস করি কপালে, ঘাড়ে, গালে, মুখ গুজে দেই চুলে। তনিমা হালকা কেঁপে ওঠে, শক্ত করে জড়িয়ে ধরে আগের চেয়ে। গরম নিঃশ্বাস বের হচ্ছে তনিমার, যা আমার ঘাড়ে লাগছে, শিহরিত করে তুলছে আমাকে। তনিমার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে শব্দ করে, যা আমাকে পাগল করে তোলে। কিছু না বুঝেই তনিমার ঠোঁট নিজের করে নেই। তনিমাও সমান তালে তাল মেলাচ্ছে, কিস করছে ঠোঁটে। একটা হাত কোমরে নিয়ে যায়, আর তাতে উ করে কেঁপে ওঠে। হার্টবিট যেন বেশিই চলছে দুজনের। দুজনের স্পন্দনের শব্দ শুনতে পাচ্ছি, গুনতে পাচ্ছি। হাত দিয়ে যাই বুকে, আর তখন ওই মেয়েরা, আমাদেরকে লজ্জা নাই? সব দেখতেছেন, সিনেমা শেষ, যা আছে তার রুমের লাইট অফ করে করা হবে বিড়াল মারার কাজ। এখন সবাই যেতে পারেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে যাবেন। আজ আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো। আমাদের একটা বেবি হয়েছে, তার বয়সও 3.5 বছর পার হয়ে গেছে। হয়তো সেই রাতে বিড়াল মারার ফসল।
তনিমা ডাক্তার হয়েছে, অনেক পরিবর্তন এসেছে তনিমার মধ্যে, কিন্তু আমার সাথে সেই আগের তনিমার মতোই আচরণ করে, বোকা তনিমার মতন। আমারও বেশ ভালোই লাগে বোকা বউয়ের বোকামিগুলো।